আচ্ছা ভাই, আমরা কি শুরু করব? জি ভাইয়া, শুরু করে দিন। আচ্ছা, ঠিক আছে। 8:30 যেহেতু বেজে গেছে। আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম আমাদের ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন প্রোগ্রাম 2020 এর লাইভ সলিউশন ক্লাস উইক 13-এর। সো প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহে আমরা চেষ্টা করব যে উইকলি এক্সামের যে কিছু প্রবলেম ছিল সেই প্রবলেমগুলো তোমাদের সাথে ডিসকাস করার। এবং আমি এর আগের ক্লাসগুলোতে বলছি, আজকে আরেকবার বললাম যে এই ক্লাসগুলো খুবই গুরুত্বপূর্ণ। কারণ তোমরা অনেকেই পরীক্ষাগুলো ঠিকই অ্যাটেন্ড করো, কিন্তু পরীক্ষাগুলোতে যে প্রবলেমগুলো থাকে সেই প্রবলেমগুলো পরবর্তীতে আর সমাধান করা হয় না। সো প্রবলেম আসলে বাড়তেই থাকে। তো অলওয়েজ চেষ্টা করবা, যদি পরীক্ষায় যে প্রবলেমগুলো থাকে সেগুলো যদি পরীক্ষায় আমরা ওইভাবে হলে বা পরীক্ষার টাইমে যদি ঠিকভাবে আমরা নাও করতে পারি, আমরা যে সলভগুলো পরবর্তীতে দেখে নিই। সলভগুলো দেখলে যেটা লাভ হয় যে হয়তো বা 4-5টা নতুন অঙ্ক শেখা যায়। বাট একটা ফ্র্যাঙ্কলি যে কথাটা বলতে চাই, যে তোমাদের উইকলি পরীক্ষায় যে অঙ্কগুলো আসে, ম্যাক্সিমাম অঙ্কই দেখা যায় যে তোমাদের ক্লাসে হয়তো হয় করানো, না হলে উদ্ভাসের কনসেপ্ট বুক থেকেই দেওয়া হয়। সো একটু মনোযোগ দিলে তোমাদের কাছে আসলে সবগুলো কমন অঙ্কই তোমরা আসলে পাবা। তো আসলে আমরা দেখার চেষ্টা করি। তো আজকে প্রথমে আমরা যে টপিকটা দেখব, আমরা প্রথমে ম্যাথটা দিয়ে শুরু করব। সো ম্যাথে আমাদের এই সপ্তাহে যে টপিকটা ছিল, এই সপ্তাহের টপিক ছিল হচ্ছে কণিক। এবং অ্যাডমিশন টেস্টে, বিশেষ করে বুয়েট ভর্তি পরীক্ষার জন্য কণিক খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। প্রতি বছরই কণিক থেকে প্রশ্ন আসে। এবং আমি তোমাদেরকে এতটুকু বলতে পারি যে কণিক থেকে বুয়েটের টিচাররা বেশি প্রশ্ন পেঁচায় না। তারা স্ট্রেট ফরওয়ার্ড কোশ্চেন গুলাই দেয়, যেগুলা ইম্পর্টেন্ট বেশি। সো কণিকের ম্যাথ গুলাতে ভালো করার জন্য আমার কাছে যেটা মনে হয়, তোমাদের যেটা কোশ্চেন ব্যাংক আছে, কোশ্চেন ব্যাংকটাই আমার এনাফ। সো কোশ্চেন ব্যাংকটা ভালো করে করবা, কোশ্চেন ব্যাংকের অঙ্কগুলাই ঘুরাই ফিরে আসবে। সো আমার কাছে মনে হয় কোশ্চেন ব্যাংকটা করলেই ভালো করতে পারবা কণিকের থেকে। তো এবার আসলে আমরা দেখার চেষ্টা করি কিছু প্রশ্ন। প্রথমেই বলি, যেমন এখানে এক্স এর একটা ভ্যালু দেওয়া আছে, ওয়াই এর একটা ভ্যালু দেওয়া আছে। বলছে এটা কিসের সমীকরণ নির্দেশ করে, এটা কিসের সমীকরণ নির্দেশ করে এবং এর কেন্দ্রের স্থানাঙ্ক এবং উৎকেন্দ্রিকতা বের করতে বলা হয়েছে। তো আমাদের এই টাইপের ম্যাথ গুলাতে প্রথমে যে কাজটা আমরা করব, আমাদের এটা দেওয়া আছে। তাহলে এক্স ইজ ইকুয়াল টু 3 sec θ + 1। এখান থেকে তুমি সেক থিটার ভ্যালুটা কত বের করতে পারবা? তুমি বলতে পারো ভাইয়া সেক থিটার ভ্যালুটা আমরা পাবো হচ্ছে x - 1/3। এটা হচ্ছে সেক থিটার ভ্যালু। এবং আমাদের যদি আমরা পরেরটা নিয়ে চিন্তা করি, পরেরটা বলা আছে কি, y ইজ ইকুয়াল টু 2 tan θ - 2। এখান থেকে ট্যান থিটার ভ্যালুটা কত আসবে? ট্যান থিটার ভ্যালুটা আসবে হচ্ছে y + 2/2। এখন তুমি যদি বলো এইটাকে ভাইয়া 1 নাম্বার আর এটাকে যদি বলো 2 নাম্বার, তাহলে আমি যদি 1-এর স্কোয়ার - 2-এর স্কোয়ার করি, তাহলে আমি লেফট সাইডে কত পেয়ে যাবো? লেফট সাইডে পেয়ে যাব হচ্ছে sec²θ - tan²θ = x - 1 হোল স্কোয়ার/9 আর y + 2 হোল স্কোয়ার/4। সো তুমি এখান থেকে পরের লাইনটা লিখতে পারো x - 1 হোল স্কোয়ার/9 আর y + 2 হোল স্কোয়ার/4 = 1। আমার কাছে মনে হয় খুব স্ট্রেট ফরওয়ার্ড ম্যাথ। এতটুকু লেখার পর তোমরা আমাকে বলবে এটা কিসের সমীকরণ ভাইয়া। তোমরা বলতে পারো যে ভাই এই জিনিসটা হচ্ছে আমাদের অধিবৃত্ত। এটা হচ্ছে আমাদের অধিবৃত্তের সমীকরণ নির্দেশ করে। এবং অধিবৃত্তের এই অঙ্কগুলো করার জন্য আমরা যে কাজটা করতাম তোমাদের নিশ্চয়ই মনে আছে, যে x - 1 কে তুমি ক্যাপিটাল এক্স ধরে নিতা, আর y + 2 কে তুমি ক্যাপিটাল ওয়াই ধরে নিতা। দেন তুমি বলতা হচ্ছে x² / 3² - y² / 2² = 1। এখন এর কেন্দ্রটা কত? এর কেন্দ্র আমরা ইজিলি বলতে পারি যে ভাইয়া এর কেন্দ্র হচ্ছে 0, 0। বাট এটা মানে কি? এটা মানে হচ্ছে ক্যাপিটাল এক্স ক্যাপিটাল ওয়াই। তাহলে এখান থেকে এক্স এর মান দাঁড়াবে হচ্ছে 1 আর ওয়াই এর মান দাঁড়াবে -2। তাহলে কেন্দ্র হয়ে যাবে হচ্ছে 1, -2। আর আমরা এখান থেকে উপকেন্দ্র বের করতে বলে নাই, আর বের করতে বলছে উৎকেন্দ্রিকতা। উৎকেন্দ্রিকতা ই এর মান যেন ছিল √1 প্লাস b² / a²। তাহলে 1 + 4/9। আমার কাছে মনে হয় পরের পার্টটাও তোমরা ইজিলি এখান থেকে বের করে ফেলতে পারবা। অ্যারাউন্ড এরকম একটা মান আসবে,
13/3 টাইপের কিছু একটা, যদি তোমার ক্যালকুলেশন ঠিক থেকে থাকে। তো খুবই সিম্পল ম্যাথ, তোমরা পারবা, খুবই পপুলার একটা অঙ্ক, কয়েকবার অ্যাডমিশন টেস্টে আসছে, সো বেশি ঝামেলা তোমাদের হবে না। ওকে, আচ্ছা, এবার চলে যাই পরের ম্যাথটাই। পরের ম্যাথটার মধ্যে বলছে y ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এই পরাবৃত্তের শীর্ষ দেওয়া আছে এবং এইটা 0,1 বিন্দু দিয়ে অতিক্রম করলে এবিসি এর মান বের করতে বলছে। সো তোমরা এখানে একটু খেয়াল করতে পারো, এই যে সমীকরণটা দেওয়া আছে, এই সমীকরণটায় y কি? তুমি বলতে পারো ভাইয়া y এর ঘাত হচ্ছে 1, তাহলে এটা কার মতো হবে? তুমি বলতে পারবে y এর ঘাত যেহেতু 1, তাহলে এইটা আসলে এইরকম কিছু একটা না, এক্স স্কোয়ার মাইনাস 4ay এর অনুরূপ, কারণ y এর ঘাত 1, এক্স এর উপর স্কোয়ার আছে। আর তোমরা তো জানো যে শীর্ষবিন্দুটাকে কি করতে হয়, শীর্ষবিন্দুটাকে বিয়োগ করতে হয়। তাহলে এক্স থেকে -2 বিয়োগ করলে কত আসবে? এক্স প্লাস 2 হোল স্কোয়ার ইকুয়াল টু 4a y-3। শীর্ষটাকে আমরা বিয়োগ করলাম, কত বিন্দু দিয়ে যাচ্ছে? 0,5। 0,5 দ্বারা সিদ্ধ করব, তাহলে এটা হয়ে যাবে 4 ইকুয়াল টু 4a2। তাহলে এখান থেকে a এর মান আমরা পেয়ে যাব হাফ। এখন এই মানটা তুমি যদি বসায় দাও, বসাইলে কত আসে? যদি একটু তোমাদেরকে বুঝাই জিনিসটা, এক্স প্লাস 2 হোল স্কোয়ার ইকুয়াল টু 4 ইন্টু হাফ y-3। তাহলে এটা তো কাটাকাটি করে 2 চলে আসবে, এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 4 ইকুয়াল টু 2y-6। এক পাশে নিয়ে যাও, তাহলে 2y ইকুয়ালস টু x স্কোয়ার প্লাস 4x প্লাস 10, দেন y ইকুয়াল টু হাফ এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 5। তুমি যদি এইটার সাথে এইটাকে কম্পেয়ার করো, কম্পেয়ার করলে a এর মান দাঁড়াবে হাফ, বি এর মান দাঁড়াবে 2 এবং সি এর মান দাঁড়াবে 5। কিভাবে করলাম আমি আবার একটু এক্সপ্লেন করতেছি সবাইকে। আমার কাছে একটা সমীকরণ দেওয়া আছে y ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এখানে কে একঘাত? তুমি বলতে পারো ভাইয়া y হচ্ছে একঘাত, তাহলে এর অনুরূপ হবে। এবং শীর্ষবিন্দুটাকে আমরা কি করব? শীর্ষবিন্দুটাকে আমরা বিয়োগ করে দিব। শীর্ষবিন্দুটাকে বিয়োগ করে দেওয়ার পর একটা আননোন এ ছিল, এই বিন্দুটা বসায়া আমি কি করলাম? এর মানটা বের করলাম। এখন তুমি যখন সমীকরণটা পেয়ে গেলা, সমীকরণটাকে এইটার মতো করে ফেললা, করলেই তুমি তোমার এ এর মান, তুমি এখান থেকে এ এর মান, বি এর মান আর সি এর মানটা পেয়ে গেল। এ বি সি এর মানটা ইজিলি বের করে ফেলতে বলা। খুবই সিম্পল ম্যাথ, আমার কাছে মনে হয় তোমরা পারবা, অ্যাডমিশন টেস্টে কয়েকবার আসা অঙ্ক, সো বেশি কঠিন কোনো কিছু না। ওকে, নেক্সট চলে যাই পরেরটা। বলছি কি যে একটি উপবৃত্ত দেওয়া আছে, এই উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার উপকেন্দ্র দুইটার স্থানাঙ্ক কত? 1,-1, আর একটা হচ্ছে 3,-1। আমি এই টাইপের অঙ্কগুলোতে তোমাদেরকে সবসময় বলি একটা জিনিস করতে, সেটা হচ্ছে একটা ফ্রি হ্যান্ড ছবি আঁকবা। তাহলে 1,-1 কোথায়? তুমি বলতে পারো এই যে ভাই, এটা হচ্ছে 1,-1, এটা হচ্ছে 3,-1। এটা হচ্ছে দুইটা উপকেন্দ্র। তো দুইটা উপকেন্দ্র যদি হয়, তাহলে এটা হয়ে যাবে আমার উপবৃত্তটা। উপবৃত্তটা, এবং তুমি বলতে পারো যে ভাইয়া এটা যদি হয় 1,-1, এটা যদি হয় 3,-1, তাহলে এই পয়েন্টটা কি? এই পয়েন্টটা হচ্ছে আমাদের কেন্দ্র। এর মানটা কত? এর মানটা হচ্ছে 2,-1, 2,-1। তাহলে আমরা এখান থেকে বলতে পারি এক্স মাইনাস 2 হোল স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস y+1 হোল স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1। এটা হচ্ছে আমার সমীকরণ হবে। এখন আমাকে বলছে কি, এখানে আমাকে বলছে যে এ আর বি এর মানটা বের করতে হবে। এ আর বি এর মানটা কিভাবে বের করতে পারি? একটা ইজি হিন্ট তোমাদেরকে দিতে পারি। এটা তো দুইটা উপকেন্দ্র, এই দুই উপকেন্দ্রের মধ্যকার দূরত্ব কত? তুমি বলতে পারো ভাই আমরা শিখছিলাম যে দুইটা উপকেন্দ্রের মধ্যকার দূরত্ব ছিল হচ্ছে 2ae, আর এখানে 2ae এর মান কত? 1,-1, আর একটা হচ্ছে ভাইরা 3,-1। তাহলে আমরা বলতে পারি যে 2ae এর মান হচ্ছে 2,
তাহলে এ ই এর মান হচ্ছে 1। আমি আবার রিপিট করতেছি, সবাই এটা মনোযোগ দাও। তোমার যে দুইটা উপকেন্দ্র আছে, দুইটা উপকেন্দ্রের মধ্যকার দূরত্ব হচ্ছে 2, যেহেতু দুইটা বিন্দু দেওয়া আছে। একটা হচ্ছে 1, -1, একটা 3, -1, এদের মধ্যকার দূরত্ব হবে 2। তাহলে 2 এর মান 2। আর বলছে কি, যে কোনো উপকেন্দ্র থেকে বৃহৎ অক্ষের প্রান্ত বিন্দুদ্বয়, তাহলে এই উপকেন্দ্র থেকে এই প্রান্ত আর এই উপকেন্দ্র থেকে এই প্রান্তের দূরত্বের গুণফল কত? দূরত্বের গুণফল হচ্ছে আমার 24। তাহলে এর থেকে এর দূরত্বটা আমার এরকম আসবে, এ মাইনাস এই, আর এটা আসবে হচ্ছে এ প্লাস এই। এইটা ইকুয়ালস টু হচ্ছে 24। তুমি বলতে পারো ভাই এটা কেন এরকম আসলো, আমি তোমাদেরকে ইজিলি বুঝাই। এতটুকের মান কত? এতটুকের মান ছিল এই, আর এই পুরাটার মান কত? পুরাটার মান এ। তাহলে এইটা হচ্ছে এ প্লাস এই, আর এই টুকের মান কত? এতটুকের মানও এ। তাহলে এই দূরত্বটা কত? এ মাইনাস এই। তাহলে এখান থেকে আমরা বলতে পারি হচ্ছে এ স্কোয়ার মাইনাস এ ই হোল স্কোয়ার ইকুয়ালস টু 24। এর মানটা কত? এর মানটা 1। যদি যারা বুঝতে পারতেছো না তারা, আমি আশা করবো যে বোঝা উচিত, বাট না বুঝলে আসলে রেকর্ডিংটা দেখে নেওয়া ছাড়া কোনো উপায় নেই। তাহলে এখান থেকে আমি এ স্কোয়ার ইকুয়াল টু কত পেয়ে গেলাম? 25 পেয়ে গেলাম। এখন পরে আর কি দেওয়া আছে? পরে দেওয়া আছে হচ্ছে এ ইকুয়ালস টু 1। তাহলে এ ইকুয়ালস টু যদি 1 হয়, তুমি বলতে পারো যে ভাইয়া এ ইকুয়ালস টু 1, তাহলে এ স্কোয়ার ই স্কোয়ার ইকুয়াল টু 1 স্কোয়ার। তাহলে এইখানে তুমি মানগুলো বসায় দাও। এ স্কোয়ার 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়ালস টু 1। তাহলে বি স্কোয়ারের মানটা কত দাঁড়ায়? বি স্কোয়ারের মানটা দাঁড়াবে হচ্ছে তোমার 24। তাহলে আমার অ্যান্সারটা কত? অ্যান্সারটা হচ্ছে এইটা, যদি ক্যালকুলেশন ঠিক থাকে। 25 প্লাস y প্লাস 1 হোল স্কোয়ার ইকুয়াল টু 24 ইকুয়ালস টু 1। ভেরি সিম্পল ম্যাথ, প্যারার কিছু নাই, খুব সহজ। জাস্ট সূত্রগুলো মনে রাখতে হবে যে দুইটা উপকেন্দ্রের মধ্যকার দূরত্ব হচ্ছে 2 আর উপকেন্দ্র থেকে শীর্ষের দূরত্ব হচ্ছে আমার এ প্লাস এই অথবা এ মাইনাস এই। ওকে, পরেরটার মধ্যে যাই। প্রশ্নের মধ্যে বলছে কি, যে বৃহৎ অক্ষ এবং ক্ষুদ্র অক্ষ যথাক্রমে এক্স ও ওয়াই অক্ষ বরাবর অবস্থিত। এটা মানে কি? এটা মানে হচ্ছে অনেকটা এরকম যে ভাইয়া এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1। যেহেতু বৃহৎ অক্ষ এক্স অক্ষ বরাবর আর ক্ষুদ্র অক্ষটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর, তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এ এর মানটা বি থেকে বড়। এ এর মানটা বি থেকে বড়। এখন প্রশ্নের মধ্যে বলছে কি, ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য উপকেন্দ্র দুইটার মধ্যকার দূরত্বের সমান। ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য কত? তুমি বলো ভাই ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য হচ্ছে এইটা 2b। আর উপকেন্দ্র দুইটার মধ্যবর্তী দূরত্ব কত? উপকেন্দ্র দুইটার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 2ae। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি? আমরা এখান থেকে বলতে পারি হচ্ছে 2b ইজ ইকুয়াল টু 2ae। তাহলে বি এর মানটা কত? বি এর মানটা চলে আসবে এই। আর উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত? উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হচ্ছে 20। তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য তুমি বলতে পারো ভাই 2b² বাই এ ইকুয়ালস টু হচ্ছে তোমার 20। সো আমার মনে হয় এখান থেকে তুমি ইজিলি বের করতে পারবা। কি বের করতে পারো ভাইয়া? তুমি এখান থেকে বের করে ফেলতে পারবা যে বি স্কোয়ারের মানটা কত। বি স্কোয়ারের মানটা এখান থেকে কাটলে আসবে হচ্ছে 10a। বি স্কোয়ারের মান হচ্ছে আমার 10a। সো পরের লাইনটা তুমি কিভাবে কাজ করতে পারো, এটা দেওয়া আছে বি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার ই স্কোয়ার। সো পরের লাইনে তুমি বলতে পারো ভাইয়া বি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। সো বি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সেখান থেকে আমরা কি বলতে পারি যে 2b স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। তাহলে 2 ইন্টু 10a ইকুয়াল টু এ স্কোয়ার। সো এ এর মান কত? এ এর মান দাঁড়াবে 20। আমরা না বাকি পার্টটুকু আমরা পারবো। এ এর মান 20 আমি একটা ইকুয়েশনে বসাই দিলেই কার মানটা বেরোয় চলে আসবে, ইজিলি বি এর মানটা বেরোয় চলে আসবে। সেই অঙ্কটা থেকে আসলে শেখার বিষয়টা কি? শেখার বিষয়টা হচ্ছে এইটাই যে ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য বলছে কি
উপকেন্দ্র দুটির মধ্যবর্তী দূরত্বের সমান। ক্ষুদ্র অক্ষ হচ্ছে তোমার 2b, এই মানটা হচ্ছে উপকেন্দ্র দুইটার মধ্যকার দূরত্বের সমান, আর উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হচ্ছে 20। সো এইটা একটা সমীকরণ, এইটা আরেকটা সমীকরণ। এই দুইটাকে সমাধান করে এ বি এর মান বের করতে হবে। এই অঙ্কটার পাশে স্টার দিয়ে রাখো। এই টাইপের অঙ্ক কয়েকবার পরীক্ষাতে আসছে, অ্যাডমিশন টেস্টে কয়েকবার পরীক্ষাতে এই টাইপের অঙ্কগুলো আসে। তো এগুলো একটু মনোযোগ দিয়ে করা লাগবে। ওকে, নাইস, বোঝা গেছে। পরেরটা চলে আসি। এই অঙ্কটাও বুয়েট পরীক্ষায় স্যারদের খুব পছন্দের একটা অঙ্ক, কয়েকবার পরীক্ষাতে দিছে। বলছে এক্স মাইনাস ওয়াই প্লাস টু ইকুয়াল টু জিরো রেখাটি পরাবৃত্তের শীর্ষ বিন্দুতে অক্ষের উপর লম্ব। তো আমি যদি নর্মালি একটা পরাবৃত্ত আঁকি, এই পরাবৃত্তটা এঁকে ফেললাম। এই পরাবৃত্তের শীর্ষ বিন্দুতে অক্ষের উপর লম্ব কি? এটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই প্লাস টু ইকুয়ালস টু জিরো। আমার কোশ্চেনটা কি? তোমার কোশ্চেনটা হচ্ছে ভাইয়ারা বলছে যে দিকাক্ষ বের করো, দিকাক্ষ বের করো। এবং প্রশ্নে আর কি দেওয়া আছে? প্রশ্নে উপকেন্দ্র কত বলা আছে? উপকেন্দ্র বলা আছে হচ্ছে 1, -1। তো তুমি একটা কাজ করতে পারো, তুমি ছবি দেখেই বুঝতে পারতেছো যে ভাইয়া দিকাক্ষ কত। দিকাক্ষ হবে হচ্ছে এই দুইটা সমান্তরাল, আর দিকাক্ষ আসবে হচ্ছে এক্স মাইনাস ওয়াই প্লাস কে ইকুয়ালস টু জিরো। এটা আমার দিকাক্ষ। এক্স মাইনাস ওয়াই প্লাস কে ইকুয়ালস টু জিরো, এটা আমার দিকাক্ষ। এবং অক্ষ কত? তুমি বলতে পারো ভাইয়া অক্ষ কত আসবে? অক্ষ বোঝাই যাচ্ছে, অক্ষ আসবে হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস কে ইকুয়ালস টু জিরো। এবং এটা কত বিন্দু দিয়ে যায়? যা 1, -1 বিন্দুগামী। তাহলে 1, -1 প্লাস কে ইকুয়ালস টু জিরো, কে এর মান জিরো। তাহলে তোমার অক্ষরেখার সমীকরণটা কত পাইলা? অক্ষরেখার সমীকরণ পাইবা এইটা। তাহলে এটা হচ্ছে অক্ষের সমীকরণ। অক্ষের সমীকরণ তুমি এটা পেয়ে গেলা। এখন তোমার টার্গেট কি? এই দুইটাকে তুমি যদি সমাধান করো, সমাধান করলে এই পয়েন্টটা পেয়ে যাবা। এই পয়েন্টটা কত? এই পয়েন্টটা, এই দুইটাকে সমাধান করলে আমরা এই পয়েন্টটা পেয়ে যাবো হচ্ছে -1, 1। -1, 1 চলে আসবে হচ্ছে এই পয়েন্ট, এবং এই পয়েন্টটাকে ধরে তুমি এই পয়েন্টটা বের করে ফেলতে পারবা। সো এই পয়েন্টটা কিভাবে বের করতে পারি? বোঝা যাচ্ছে এটুক হচ্ছে দুই দুই, 1 থেকে -1 হয়েছে, তাহলে আরো 2 কমলে কত আসবে? এটা আসবে হচ্ছে -3, 3। এবং এটা কত? এই বিন্দুটা দিয়ে এই রেখাটা সিদ্ধ করব, তাহলে -3, -3 প্লাস কে ইকুয়ালস টু জিরো। তাহলে কে এর মান পেয়ে যাব 6। তাহলে অ্যান্সারটা কত আসবে? এক্স মাইনাস ওয়াই প্লাস 6 ইজ ইকুয়াল টু জিরো। আমি আবার রিপিট করতেছি, খুবই ইম্পর্টেন্ট ম্যাথ, কয়েকবার পরীক্ষাতে আসছে। আমি পুরো ম্যাথটা আরেকবার রিপিট করি, সবাই একটু মনোযোগ দিয়ে শুনুন। কি বলছে ভাইয়া? প্রথমে বলছে এই রেখাটা শীর্ষবিন্দুতে অক্ষের উপর লম্ব, উপকেন্দ্র দেওয়া আছে, তুমি দিকাক্ষ ধরে নিলা। দিকাক্ষ কত? এক্স মাইনাস ওয়াই প্লাস কে ইকুয়াল টু জিরো। অক্ষরেখা হচ্ছে এর লম্ব এক্স প্লাস ওয়াই প্লাস কে ইকুয়াল টু জিরো, যা 1, -1 বিন্দুগামী। 1, -1 বসাই দিয়ে কে এর মান জিরো পেয়ে গেলাম। তাহলে এই অক্ষরেখাটা কত? অক্ষরেখাটা হচ্ছে এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু জিরো। আর এই রেখাটা কত? এক্স মাইনাস ওয়াই প্লাস টু ইকুয়ালস টু জিরো। তাহলে এই দুইটাকে তুমি যদি সমাধান করো, এই দুইটাকে সমাধান করলে এই বিন্দুটা কত পেয়ে যাবে? -1, 1। তাহলে এটা যদি হয় 1, -1, আর এটা যদি হয় -1, 1। এই দুইটাকে ইউজ করে তুমি এই পয়েন্টটা বের করতে পারবা না, কারণ এই দুইটা হচ্ছে মধ্যবিন্দু। দেন এইটা দিয়ে এইটাকে সিদ্ধ করলা, সিদ্ধ করলে তুমি তোমার কাঙ্ক্ষিত অ্যান্সারটা পেয়ে যাচ্ছ। সো খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ, কয়েকবার পরীক্ষাতে আসছে, ভালো করে দেখবা। আচ্ছা, ঠিক আছে। So, আমরা তখন রিটেন পার্টটা দেখলাম, এবং রিটেন পার্টটা দেখলে তোমরা আসলে একটা জিনিস বুঝতে পারো, আসলে যেই ম্যাথগুলো আসছে মোরলেস সবগুলা ম্যাথই আমাদের এইচএসসি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ ছিল, বইয়ের অঙ্ক। এবং কোনিক চ্যাপ্টারে স্যাররা বইয়ের অঙ্কগুলাই দেয়।
সো একটু ভালো করে প্র্যাকটিস থাকলেই, আর যাদের এখনো বইয়ের অঙ্কের ওইরকম দখল নাই তারা কোশ্চেন ব্যাংকটা দেখে যাবা, কোশ্চেন ব্যাংকটা দেখে গেলেই হবে। ওকে, নেক্সট চলে আসি, খুব ফাস্ট কয়েকটা ম্যাথ দেখবো, খুব ফাস্ট। আমাকে বলছে এইটা কিসের সমীকরণ নির্দেশ করে। সো এইটাকে তুমি যদি একটু এক পাশে নিয়ে আসো, এক পাশে নিয়ে আসলে ব্যাপারটা অনেকটা এরকম দাঁড়াবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 13, দেয়ারফর এইটা একটা বৃত্তের সমীকরণ নির্দেশ করবে। পরেরটার মধ্যে বলা আছে হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু 1, এইটা এর উৎকেন্দ্রিকতার মান কত। তুমি ইজিলি বলতে পারতেছো যে ভাইয়া এখানে এ এর মান কত, এ এর মানও 1, বি এর মানও 1। সূত্রটা যেন কি ছিল, সূত্রটা ছিল হচ্ছে √1 প্লাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার। ওইভাবে তুমি অঙ্কটা করলে √2 চলে আসে। এইটাকে আমরা বলছিলাম হচ্ছে আয়তাকার অধিবৃত্ত, যেখানে উৎকেন্দ্রিকতার মান হচ্ছে √2। এটা আমরা পড়ছিলাম। ওকে, গুড, নাইস। এর পরেরটা চলে আসি, এই পরামিতিক স্থানাঙ্কটা কার। আমরা বলছিলাম এইটা ইকুয়ালটা আমরা কি ধরে নিব, এইটা ইকুয়ালটা আমরা ধরে নিব এক্স ওয়াই। এখান থেকে তুমি বলতে পারো ভাইয়া এ কস থিটার মান এক্স, তাহলে কস থিটার মান কত, এক্স বাই এ। আর বি সাইন থিটার মান কত, ওয়াই, তাহলে সাইন থিটার মান কত, ওয়াই বাই বি। তাহলে এই দুইটাকে যদি তুমি যোগ করে দাও, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1, তাহলে এইটা একটা উপবৃত্তের সমীকরণ, উপবৃত্তের সমীকরণ হয়ে যায়। এই প্যারামেট্রিক ইকুয়েশন গুলো একটু ভালো করে দেখার চেষ্টা করবা। ওকে, পরটার মধ্যে বলছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বি স্কোয়ার ইকুয়াল টু 1, এই উপবৃত্তের ক্ষেত্রফল কত, এটা মুখস্থ সূত্র মনে রাখবা। এর ক্ষেত্রফলটা হচ্ছে পাই এ বি, পাই এ বি হচ্ছে তোমার এর ক্ষেত্রফলটা, এটা মনে রাখতে হবে। ওকে, এবার চলে আসি পরেরটা। বলছে এই উপবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত। তাহলে ফার্স্ট অফ অল ভাই চলো একটা কাজ করি, এটাকে আগে একটু স্ট্যান্ডার্ড ফরম্যাটে সাজাই। তাহলে 2 দ্বারা ভাগ করলে কত আসবে, 2√2, আর এটা আসবে হচ্ছে ওয়াই স্কোয়ার বাই 4 ইকুয়ালস টু 1। তাহলে এখান থেকে তুমি ইজিলি বলতে পারো যে ভাইয়া এইখানে আমার কে বড়। অবশ্যই বোঝা যাচ্ছে বি ইজ গ্রেটার দেন এ। যদি বি ইজ গ্রেটার দেন এ হয় তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যের ফর্মুলা কি, 2a² বাই বি। তাহলে এ স্কোয়ারের মান হচ্ছে পুরাটাই, তাহলে 2√2। আর বি এর মান কত, এটা যদি হয় বি স্কোয়ারের মান, তাহলে বি এর মান আসবে 2, তো 2 বসাও, 2 বসাইলে 2 চলে আসতেছে, ইজিলি পারা যায়। ওকে, পরেরটার মধ্যে বলছে কি ভাইরা, খুব ইজি ম্যাথ। পরেরটার মধ্যে বলছে এক্স ইজ ইকুয়াল টু 2t, ওয়াই ইকুয়াল টু টি স্কোয়ার, এই পরাবৃত্তের উপকেন্দ্রের স্থানাঙ্ক কত। তাহলে তুমি একটা কাজ করতে পারো, একটা থেকে টি এর মান বের করে আরেকটার ভিতরে বসায় দাও। তুমি বলতে পারো ভাইয়া এখান থেকে টি এর মানটা কত, টি এর মানটা হচ্ছে এক্স বাই 2। তাহলে এখানে টি এর মানটা বসায় দিলে ওয়াই ইকুয়াল টু এক্স বাই 2 হোল স্কোয়ার, এখান থেকে এক্স স্কোয়ার ইকুয়ালস টু 4y। এবং আমরা পড়ছিলাম না এক্স স্কোয়ার ইকুয়ালস টু 4y বা 4ay হলে আমার উপকেন্দ্র কত, উপকেন্দ্র ছিল হচ্ছে 0, a, আর a এর মান 1, তাহলে এটা আসবে হচ্ছে 0, 1 চলে আসবে। তো খুব সহজ ম্যাথ, ইজিলি পারা উচিত, এত কঠিন কোনো বিষয় না। পরেরটা দেখি, এক্স স্কোয়ার প্লাস 4 ইকুয়াল টু ওয়াই স্কোয়ার, এটা কিসের সমীকরণ নির্দেশ করে। তুমি বলতে পারো ভাই এটাকে যদি আমি এক পাশে নিয়ে আসি, এক পাশে নিয়ে আসলে জিনিসটা কি আসবে, জিনিসটা আমার এখান থেকে অনেকটা এরকম চলে আসবে, এক্স স্কোয়ার, সরি এক পাশে তো আনবো না, আমি ওইটাকে ওই পাশে নিয়ে যাব। তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু 4। তাহলে এটা আমার একটা অধিবৃত্ত, এবং এই অধিবৃত্তগুলোর একটা স্পেশাল নাম আছে, আমরা বলছি আছে ক্লাসে, এগুলোকে আসলে আয়তাকার অধিবৃত্ত বলে। যখন ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ারের নিচে একই জিনিস থাকে এবং এদের জন্য ই এর মান কত হয়, এদের জন্য ই এর মান হয় অলওয়েজ √2। তো এই বিষয়গুলো মনে রাখা দরকার। ওকে, পরেরটার মধ্যে বলছে যে নিচের কোনটা অধিবৃত্তের প্যারামেট্রিক ইকুয়েশন। তো এটা অনেক ক্ষেত্রে মনে রাখবা, যদি কখনো সাইন কস থাকে, সাইন কস রিলেশনে থাকে, তাহলে তারা হয় হচ্ছে আমার উপবৃত্ত। আর যদি আমার সেক আর কিসে থাকে বলো দেখি, তোমার সেক আর ট্যানের রিলেশনে থাকে, ইন দ্যাট কেস সেটাকে আমরা কি বলতেছি, সেটাকে আমরা বলতেছি হচ্ছে আমাদের অধিবৃত্ত। তুমি বলতে পারবে কেন হলো এটা অধিবৃত্ত, কারণ তুমি এখান থেকে সেক থিটার মানটা বের করবা, ট্যান থিটার মানটা বের করবা, দেন তুমি সেক স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার ইকুয়ালস টু 1। তাহলে এইটার ইকুয়েশন আসবে এরকম, ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়ালস টু 1। সো রিয়েলি ভেরি ইজি, এটা নিয়ে প্রবলেম হওয়ার কথা না।
সো এই টাইপের ম্যাথগুলো একটু দেখতে হবে। আসলে আর কয়েকটা অবজেক্টিভ দেখি। 2,4 বিন্দুতে এই পরাবৃত্তের স্পর্শকের সমীকরণ কত? আমরা জানি স্পর্শকের সমীকরণ বের করার রুল ছিল ওয়াই স্কোয়ারের পরিবর্তে বসাবো ওয়াই ওয়াই ওয়ান, আর এক্স এর পরিবর্তে বসাবো এক্স প্লাস এক্স ওয়ান বাই টু। তাহলে ওয়াই ওয়াই ওয়ান ইকুয়াল টু 4x প্লাস এক্স ওয়ান। ওয়াই ওয়ানের জায়গায় বসাবো হচ্ছে 4, এক্স ওয়ানের জায়গায় বসাবো 2। তাহলে 4y ইজ ইকুয়াল টু 4x প্লাস 2, 4 কাটা যায়, x মাইনাস ওয়াই প্লাস 2 ইকুয়ালস টু 0। সো এটা হচ্ছে আমার স্পর্শকের সমীকরণ চলে আসলো। এভাবেই করবা। তো রুলটা আসলে কি? রুলটা হচ্ছে অনেকটা এইভাবে করতে হবে যে এক্স স্কোয়ারের পরিবর্তে এক্স এক্স ওয়ান, ওয়াই স্কোয়ারের পরিবর্তে ওয়াই ওয়াই ওয়ান বসাই দিলেই, আর এক্স এর পরিবর্তে হচ্ছে এক্স প্লাস এক্স ওয়ান বাই টু। এগুলা ডিফারেন্সিয়েশন ক্লাসে বা বৃত্ত ক্লাসে অনেক ভালো করে পড়াইছি, তো এটা নিয়ে প্রবলেম হওয়ার কথা না। ওকে, লাস্ট ম্যাথ। এই পরাবৃত্তের শীর্ষ কত? শীর্ষের জন্য এইটাকে 0 ধরতে হবে। তাহলে এইটাকে 0 ধরলে এক্স এর মান আসবে 2, এইটাকে 0 ধরলে ওয়াই এর মান আসবে হচ্ছে 1। তাহলে শীর্ষটা আসবে হচ্ছে 2,1। কারণ আমরা জানি শীর্ষবিন্দুর ফর্মুলা কি? শীর্ষবিন্দুর ফর্মুলা ছিল 0 0। সো এতটুকু পর্যন্ত এই ম্যাথে আজকে। তো আগেই কথাটা আবার একটু বলে নিই, সেটা হচ্ছে যে কণিক যে চ্যাপ্টারটা আছে অনেকেই ভয় পাও, কিন্তু কণিকটা আমার কাছে যেটা মনে হয়, বৃত্ত বা সরলরেখা চ্যাপ্টারে যে অনেক ধরনের অঙ্ক থাকে, কিন্তু কণিকে একই ধরনের অঙ্ক ঘুরাই ফিরে আসে। যে উপবৃত্ত দেওয়া আছে, এর বিভিন্ন উপাদানগুলো বের করো, বা পরাবৃত্তের শীর্ষবিন্দুতে লম্ব দেওয়া আছে, দ্বিকাক্ষের মানটা বের করো। সো কিছু কমন প্যাটার্নের ম্যাথই আসে ঘুরাই ফিরায়। So আমরা যদি একটু টার্গেট করে কণিকটাকে দেখতে পারি, তাহলে আমার কাছে মনে হয় এখান থেকে যে প্রশ্নটা আসবে সেটা তোমরা কমন পাবা এবং ফুল নাম্বার পাবা। সো মোটামুটি কোশ্চেন ব্যাংকটা ভালো করে পড়ো, ভার্সিটি কোশ্চেন ব্যাংকটাও দেখো অবজেক্টিভের জন্য, তাহলে আমার কাছে মনে হবে এনাফ কণিকের জন্য। সো আমার পক্ষ থেকে এতটুকু পর্যন্ত। এখন আমরা হয়তো বা ফিজিক্স পার্টটা দেখবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ফাহমিন ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, আয়ন ভালো আছো? জি ভাই, আপনি কেমন আছেন? এই তো ভালো আছি। আচ্ছা, শুরু করো তুমি। থ্যাংক ইউ ভাইয়া। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে আজকের ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমার নাম শৌমিক রহমান অয়ন। তোমাদের আজকে আমরা ফিজিক্স পার্টটা নিয়ে কথা বলবো, উইক 13-এ। তো তোমরা যে পরীক্ষাটা দিছো, উইকলি পরীক্ষাটা দিছো, এখানে ফিজিক্স পার্টের মধ্যে অধ্যায় 1, প্রথম পত্রের যে অধ্যায় 1 সেটা ছিল, এবং সেই সাথে এই চ্যাপ্টার 2টা নিয়ে আজকে যেগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন আসছে পরীক্ষার মধ্যে, উইকলি পরীক্ষার মধ্যে, সেগুলোর সলভ নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমে আমরা অ্যাজ ইউজুয়াল রিটেন অংশটা নিয়ে কথা বলি। প্রথমেই আমরা যেটা দেখতে পাচ্ছি যে প্রবলেমটা, সেটা হলো আমাদের আপেক্ষিক ত্রুটি সংক্রান্ত একটা প্রবলেম। তো আপেক্ষিক ত্রুটি সংক্রান্ত প্রবলেম নিশ্চয়ই তোমাদের ক্লাসে করানো হয়েছে। তো দেখো কি বলা হচ্ছে, যে স্লাইড ক্যালিপার্সের সাহায্যে কোনো একটা ঘনকের বাহু পরিমাপে 2% ভুল হলে আয়তন পরিমাপে কত শতাংশ ভুল হবে। তো এই প্রবলেমটা খুবই সিম্পল একটা প্রবলেম, এবং তোমাদেরকে শেখানো হয়েছে নিশ্চয়ই যে আমরা যখন কোনো কিছুর ত্রুটি পরিমাপ করতে চাই, আপেক্ষিক ত্রুটি পরিমাপ করতে চাই, ধরা যাক আমি আমি জেড নামে একটা ফাংশন, সেটা এক্স টু দি পাওয়ার এন আর ওয়াই টু দি পাওয়ার এম, ঠিক আছে, এরকম একটা ফাংশন। তাহলে আমরা তোমাদেরকে ক্লাসে বলছি যে এই জেড এর মধ্যে যে শতকরা ত্রুটিটা থাকে, ডেল্টা জেড বাই জেড, এটা হয় এক্স এর মধ্যেকার শতকরা ত্রুটি এবং ওয়াই এর মধ্যে শতকরা ত্রুটি। আচ্ছা, আর এক্স এর পাওয়ার কি এন, এই এনটা সামনে গুণ হবে, আর ওয়াই এর পাওয়ার এম, এই এমটাও সামনে গুণ হবে। তবে মাথায় রাখবো, এখানে আমরা এন এবং এম এর শুধুমাত্র পরম মানটা ইউজ করব। এটা নিশ্চয়ই তোমরা ক্লাসে পড়ছো। তাহলে এখানে আমরা কি পরিমাপ করতে চাচ্ছি? এখানে আমরা পরিমাপ করতে চাচ্ছি আয়তন। তাহলে আয়তন মানে কি? একটা ঘনকের আয়তন আমরা কি জানি? আমরা জানি একটা ঘনকের আয়তন ভি, এটা হলো এ কিউব। এ হলো এর প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য। আচ্ছা, তাহলে আয়তন পরিমাপে শতকরা ত্রুটি সেটা কি হবে? ডেল্টা ভি বাই ভি, এটা আয়তন পরিমাপে ত্রুটি। আর এ এ হলো বাহু, তাহলে এটা হবে, ডান পাশে পাবো বাহু পরিমাপে শতকরা ত্রুটি, এবং বাহুর উপরে পাওয়ারটা হলো 3, এর উপরে পাওয়ারটা হলো 3, তাহলে এই এ3 পাওয়ারটাকে আমরা সামনে লিখে ফেলবো। তাহলে এখন তোমাকে প্রশ্নে বলেই দিছে যে বাহু পরিমাপে 2% ভুল হইছে, তাহলে আমাদের বাহু পরিমাপে শতকরা ত্রুটি, এই যে এই অংশটা, বাহু পরিমাপে শতকরা ত্রুটি সেটা হলো 2%। তাহলে আমরা অ্যান্সার কি
পাচ্ছি 3 × 2%, অর্থাৎ আমাদের আয়তন পরিমাপের শতকরা ত্রুটি হলো 6%। ব্যাস এতটুকুই, এটাই আমাদের অ্যান্সার। তো এরকম অঙ্ক আমাদের রিটেনে চলে আসলে আমাদের জন্য খুবই ভালো, যদি আমরা এই প্রসেসটা জানি। প্রসেসটা জানলে অঙ্কটা করা খুবই সহজ এবং তুমি কিন্তু খুব সহজে মার্কসটা পেয়ে গেলা। তবে এই ধরনের অঙ্ক সাধারণভাবে আমাদের অবজেক্টিভে আসার চান্সটাই বেশি। আচ্ছা, তো এই চ্যাপ্টারটা যত আমরা করব বা আজকে সলভ ক্লাসটা যত আমরা করব, দেখবো যে একই অঙ্ক কিন্তু আমাদের অবজেক্টিভেও চলে আসে, আবার রিটেনেও চলে আসে। পরের প্রশ্নটা আমরা দেখি। এখানে আমাদেরকে বলছে যে শূন্যে চৌম্বক প্রবেশ্যতা, তো চৌম্বক প্রবেশ্যতা বানানটা এখানে ভুল আসছে, প্রবেশ্যতা 4π × 10⁻⁻7 এবং ভেদন যোগ্যতা হলো তোমাকে একটা ভ্যালু বলে দিছে। তো এটা আসলে তোমাকে বলে দিছে মিউ নটের মান, শূন্য স্থানে চৌম্বক প্রবেশ্যতা আর তড়িৎ ভেদন যোগ্যতা যেটা এপসিলন নট, এই দুইটা বেগ নির্ণয় করতে বলছে। তো তাড়িৎ চুম্বকীয় তরঙ্গ মানে কিন্তু আসলে আলো, তোমাকে আলোর বেগ নির্ণয় করতে বলছে। তো আমরা যখন ভৌত আলোক বিজ্ঞান চ্যাপ্টারটা পড়ি, ভৌত আলোক বিজ্ঞান চ্যাপ্টারে আমরা দেখতে পাই আলোর বেগ সি, তার সাথে কিন্তু এপসিলন এবং মিউ এর একটা সম্পর্ক আছে। সেই সম্পর্কটা কি? সি ইকুয়ালস টু আলোর বেগ হলো √ওভার এপসিলন এবং মিউ, এইটা। তো এটা যদি শূন্য মাধ্যম হয় তাহলে আমি এখানে লিখবো এপসিলন নট এবং মিউ নট, আর শূন্য মাধ্যম না হলে কেমন লিখবো? 1/√ওভার এপসিলন এবং মিউ। আচ্ছা, তাহলে আমাদের যেহেতু এখানে শূন্য মাধ্যম, তাই আমরা এখানে এপসিলন নট এবং মিউ নট এটা ইউজ করতেছি। ঠিক আছে, তাহলে এখন আমাদের কাজ কি? এখন হলো শুধু মান বসাতে হবে। তো তুমি এটার উত্তর আগে থেকেই, তাহলে নিশ্চয়ই অ্যান্সারটা কত আসবে? অ্যান্সারটা কিন্তু আসবে 3 × 10⁸। তো তোমায় নিজের একটু কনফিডেন্সের জন্য তুমি ক্যালকুলেশনটা করে দেখো। আমি এপসিলন নটের মান বসালাম, তারপরে কি বসাবো? এপসিলন নটের মান বসানোর পরে একই সাথে আমাকে বসাতে হবে মিউ নটের মান। মিউ নটের মান হলো 4π × 10⁻⁻7। এই দুইটা মান আমরা বসাই ফেলছি। এখন তুমি যদি ক্যালকুলেটরে ক্যালকুলেশনটা করো বা নাও করো, অ্যান্সারটা মনে হয় 2.99 × 10⁸ আসে, বা প্রায় 3 × 10⁸ মিটার/সেকেন্ড এরকম মান আসবে। এই হলো আমাদের শূন্য স্থানে আলোর বেগ। খুবই সহজ প্রশ্ন, এবং একই ধরনের প্রশ্ন কিন্তু আমরা আবার অবজেক্টিভেও পেয়ে যাব, সেটাও আমরা সামনে দেখব। পরবর্তী অঙ্কে চলে আসি। কি বলা হয়েছে? একটি ফ্রনহফার শ্রেণীর একক চিরের তরুণ অপবর্তনে 5600 আর্মস্ট্রং তরঙ্গ দৈর্ঘ্যের আলো ব্যবহার করা হলো। প্রথম ক্রমের অন্ধকার পট্টির জন্য অপবর্তন কোণ তোমাকে নির্ণয় করতে বলছে। তো আমরা একটু দেখে নেই ব্যাপারটা কেমন। একক চিরের দরুন অপবর্তন, তার মানে আমার এখানে একটা শুধুমাত্র চির থাকবে আর এই পাশে থাকবে একটা পর্দা। এই হলো ঘটনা। আচ্ছা, এখন আমাদের এই যে চির, এই চিরের যে প্রস্থ তাকে আমরা এ নামে ডাকবো। এই পাশ থেকে আমরা আলো ফেলবো, এবং পর্দার মধ্যে আমরা কি দেখতে পাবো? আলো অন্ধকার এমন পট্টি দেখতে পাবো। সবচেয়ে মাঝখানে থাকবে আমার কেন্দ্রীয় চরমের দুই পাশে কিন্তু অন্ধকার, এই দুই পাশে অন্ধকার। এরপরে আমার ছোট ছোট আরো অনেকগুলো আমরা উজ্জ্বল অবম পেয়ে যাব। এটা হলো একক চিরের দরুন অপবর্তনের চিত্র, যেটা আমরা ক্লাসে অবশ্যই দেখেছি। ঠিক আছে, এখন আমরা যদি একটু চিন্তা করি যে আমাদের প্রথম অন্ধকার পট্টি, আমাদেরকে বলছে প্রথম ক্রমের অন্ধকার পট্টি, এই যে প্রথম ক্রমের অন্ধকার পট্টি। তাহলে আমাদের প্রথম অন্ধকার পট্টিটা কোথায়? আমরা যদি একটু খেয়াল করে দেখি, প্রথম অন্ধকার পট্টিটা কিন্তু এই যে, এটা হলো প্রথম অন্ধকার পট্টি। আর যখন আমাদের অন্ধকার একক চিরের দরুন আমাদের অন্ধকার হওয়ার শর্তটা কি, বা অবম হওয়ার শর্ত কি? তাহলে আমরা যদি দেখি, আমরা যদি একটু মনে করি যে একক চিরের দরুন অপবর্তনে কিন্তু অবমের শর্তটা উল্টা, মানে আমরা ব্যতিচারে যে শর্তটা দেখে থাকি, অবমের যে শর্ত দেখে থাকি, একক চিরের দরুনের কিন্তু শর্তটা উল্টা হয়ে যায়। এখানে অবমের শর্ত হলো a sin θ ইকুয়ালস টু n ল্যামডা, λ/2 এর জোর গুণিতক আর কি, n ল্যামডা। ঠিক আছে, তো একটু খেয়াল রাখবা যে একক চিরের দরুন যে অপবর্তনের শর্ত, এখানে কিন্তু উজ্জ্বল এবং অর্ধকারের শর্তটা আমাদের ব্যতিচার এবং গ্রেটিং অপবর্তনের শর্তের ঠিক উল্টা। গ্রেটিং অপবর্তন বা একক আমাদের ব্যতিচারে
অন্ধকার বা অবম পাওয়া যায় যখন λ/2 এর বিজোড় গুণিতক হয়, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি λ/2 এর জোড় গুণিতক বা n ল্যামডার ক্ষেত্রে অবম পাচ্ছি। এটা আমাদেরকে একটু মনে রাখতে হবে। আচ্ছা, তাহলে যেহেতু আমাদের প্রথম অবম, তাই প্রথম ক্রমের অবমের জন্য n এর মানটা কত হবে? n এর মানটা হবে 1, n এর মানটা হবে 1। আর চিরের বিস্তার a এর মান আমাকে প্রশ্নেও বলে দিছে 0.22 মিলিমিটার। তাহলে এখন আমাদের কাজ শুধু মান বসানো। আমরা থিটার মান বের করতে পারি। থিটা বের করতে বলছে, এটা হবে সাইন ইনভার্স n ল্যামডা ডিভাইডেড বাই a। তাহলে এখন আমরা মান বসাই। সাইন ইনভার্স n এর মান 1 বসাবো, ল্যামডার মান বসাবো 5600 আর্মস্ট্রং। আর্মস্ট্রং মানে আমরা জানি 10⁻⁻10 মিটার। আর a 22 মিলিমিটার, মিলিমিটার মানে 10⁻³ বাকিটা তুমি ক্যালকুলেটরে করবা। ক্যালকুলেটরে করলে মনে হয় অ্যান্সারটা আসবে 0.154 ডিগ্রি বা 145 ডিগ্রি। আমার এখানে বুঝতে পারছি না, যাই হোক এরকম একটা মান চলে আসবে, অসুবিধা নেই। এটা তুমি ক্যালকুলেটরে করতে পারো। পরেরটায় চলে যাই। আচ্ছা, 4 নাম্বারটা আমরা দেখি। 4 নাম্বারে কি বলা হয়েছে? বলা হয়েছে একটা ইয়াং এর দ্বিচির পরীক্ষা। তো এখানে বলা হয়েছে যে দুটি চিরের মধ্যবর্তী দূরত্ব হলো 3.4 মিলিমিটার। তাহলে আমরা তীরের মধ্যবর্তী দূরত্ব সেটাকে আমরা এ নামে ডেকে থাকি। এ হলো 3/4 মিলিমিটার। চিরের সমান্তরালে 1 মিটার দূরত্বে স্থাপিত পর্দায়, তার মানে আমরা বুঝতে পারছি পর্দার দূরত্ব, পর্দার দূরত্বকে আমরা কি নামে ডাকি? ডি। ডি হলো 1 মিটার। ডোরা সৃষ্টি করা হলো। দেখা গেল কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা হতে 12তম উজ্জ্বল ডোরার দূরত্ব হলো 9.3 মিলিমিটার। তাহলে এটা তোমাকে এন এর মান বলছে 12তম উজ্জ্বল ডোরা, আর এটার যে দূরত্ব সেটা তোমাকে বলা হয়েছে ডেল্টা, বা এটাকে আমরা ডেল্টা এক্স বলি না, এটাকে আমরা বলি এক্স এন। এন তম উজ্জ্বল ডোরার যে দূরত্ব তাকে বলা হয় এক্স এন। আচ্ছা, তো আমরা কি জানি যে এন তম উজ্জ্বল ডোরার দূরত্ব, কেন্দ্রীয় চরম হতে এন তম উজ্জ্বল ডোরার দূরত্ব এক্স এন, এটা হলো এন ল্যামডা ডি ডিভাইডেড বাই এ। একেবারেই স্ট্রেট ফরওয়ার্ড আমাদের এই চ্যাপ্টারের অঙ্কগুলো। শুধুমাত্র আমাদেরকে এখানে কি করতে হয়? জাস্ট মানগুলা বসাইতে হয় বা সূত্রগুলা জানতে হয়, কখন উজ্জ্বল কখন অন্ধকার এগুলো জানতে হয়। তাহলে আমরা এখানেও শুধুমাত্র মানগুলা বসাবো। এন এর মান এখানে 12, ল্যামডার মান আমাদেরকে কি বলছে? ল্যামডার মান, ও আচ্ছা ল্যামডাই তো বের করতে বলছে, সরি। তাহলে আমরা ল্যামডা যদি বের করতে চাই তাহলে দেখি ল্যামডা ইকুয়ালস টু কি হবে? এক্স এন ইন্টু এ ডিভাইডেড বাই এন ডি। তাহলে এখন মানগুলা বসাবো। এক্স এন সেটা হলো 9.3 মিলিমিটার, তাহলে 10⁻³ এ। এ মানে কি? এ মানে হলো চিরের মধ্যবর্তী দূরত্ব, এটা বলা হয়েছে 3/4 মিলিমিটার। আবার 10⁻³ বসবে। আর আমরা কি করব? নিচে লিখবো এন এর মান হলো 12 এবং ডি এর মান হলো 1 মিটার। তাহলে আমরা যদি ক্যালকুলেশনটা করি ঠিক মতো, তাহলে 12 ইন্টু 10⁻⁻7 মিটার। এই হলো আমাদের ব্যবহৃত আলোর তরঙ্গ দৈর্ঘ্য। খুবই সহজ, সিম্পল। যে সূত্রটা যদি মনে থাকে তাহলে কিন্তু অঙ্কটা করা যাচ্ছে। লাস্ট আরেকটা অঙ্ক আমরা দেখব। আমরা অপবর্তন দেখলাম, আমরা ব্যতিচার দেখলাম, এখন আমরা সমবর্তনের একটা অঙ্ক দেখব। বলা হয়েছে কি দেখো, দুইটা সমবর্তন পর্দা সমান্তরালে অবস্থিত। একটি পর্দার উপরে অসমবর্তিত আলো আপতিত হয়ে অন্য পর্দা দিয়ে সমবর্তিত আলো বের হচ্ছে। পর্দাদ্বয়ের কোনো একটিকে থিটা কোণে বাঁকালে নির্গত আলোক রশ্মির তীব্রতার মান আপতিত আলোক রশ্মির তীব্রতার 1/8 হয়। আচ্ছা, ঘটনাটা কি আমি তোমাদেরকে বলি। তার মানে এখানে কিন্তু দুইটা সমাবর্তক আছে। এই যে প্রথমে আমার একটা সমাবর্তক এখানে, তারপরে আরেকটা সমাবর্তক আছে, দুইটা সমাবর্তক আছে। আচ্ছা, তাহলে আলো কি করতেছে? আলো হলো আমাদের প্রথম সমাবর্তকে আপতিত হচ্ছে, প্রথম সমাবর্তকে আপতিত হচ্ছে, সেইটা থেকে যাচ্ছে দ্বিতীয়টায় এবং লাস্টলি সেখান থেকে বের হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে প্রথমে আমি যদি এখানে যে আলোটা ফেলতেছি, ধরে নাও এই আলোটার তীব্রতা হলো I0 এবং এটা হলো তল অসমবর্তিত আলো, তল অসমবর্তিত আলো। তাহলে I0 তীব্রতার অসমবর্তিত আলো আমার প্রথম তলে আপতিত হচ্ছে।
আচ্ছা, তাহলে প্রথম তলে আপতিত হওয়ার পরে এইখানে আমরা কি পাবো? প্রথম তল থেকে বের হওয়ার পরে কিন্তু আমরা সমবর্তিত আলো পাবো। এখন এই যে অসমবর্তিতকে সে সমবর্তিত করলো, এর মানে কি? এর মানে কিন্তু তাকে আলোর কিছু তীব্রতা বাদ দিয়ে দিতে হয়েছে, যেগুলো তার অক্ষের সাথে লম্ব বরাবর যে উপাংশগুলো ছিল তাদেরকে বাদ দিয়ে দিতে হয়েছে। তাহলে প্রথমবার আমার সমবর্তককে ক্রস করার পরে আমার যে তীব্রতাটা হবে এটাকে আমরা বলবো I1, এটা হবে I0 ডিভাইডেড বাই 2। এটা তোমাদেরকে আমরা নিশ্চয়ই ক্লাসে বলছি যে অসমবর্তিত আলো প্রথমবার সমবর্তক দিয়ে যাওয়ার পরে তার তীব্রতা অর্ধেক হয়ে যাবে এবং সে সমবর্তিত আলো হয়ে যাবে। আচ্ছা, এরপরে যখন আমরা একে দ্বিতীয় সমবর্তকের মধ্যে দিয়ে পাঠাবো এবং এই দ্বিতীয় সমবর্তকে কি বলা হয়েছে, যখন থিটা কোণে বাঁকানো হয়েছে, থিটা কোণে বাঁকানো হয়েছে। থিটা কোণে যদি বাঁকানো হয় তাহলে এবার আমরা জানি মেলাসের সূত্র থেকে, এইবার আমরা যে তীব্রতাটা পাবো, ডান পাশে যে তীব্রতাটা পাবো I2, এটা হবে I1 cos স্কয়ার থিটা। এটা হলো মেলাসের সূত্র। তাহলে এখন আমরা কি বলতে পারি, দেখো আমরা মেলাসের সূত্রটাকে আগে লিখি যে I2 হলো I1 cos স্কয়ার থিটা। আচ্ছা, এখন তোমাকে বলছে যে থিটা কোণে ঘোরালে তোমার আপতিত আলোক রশ্মির তীব্রতার 1/8 হবে। তার মানে এই যে I2 সেটা কিন্তু আমার শুরুতে যে আলোটা ছিল আপতিত আলো I0, তার 8/1 ভাগ। আর I1 মানে আমরা একটু আগেই দেখছি যে এটা হলো I0 এর অর্ধেক, cos স্কয়ার থিটা। তাহলে এখন আমার কাজ কি? এখন আমার কাজ হলো দুই পাশ থেকে I0 কেটে দিব, আর আমরা কি করব, এখান থেকে cos স্কয়ার থিটার একটা মান বের করে ফেলবো। মানে আমরা এখান থেকে কিন্তু লিখতে পারি, চাইলে পক্ষান্তর করে লিখতে পারি যে cos স্কয়ার থিটা এটা হলো 2/8। তাহলে আমরা বুঝতে পারতেছি এখান থেকে cos থিটা হলো হাফ, মানে থিটা হলো 60 ডিগ্রি। তার মানে আমরা বুঝতে পারলাম যে এখানে যে কোণে বাঁকানো হয়েছে বা থিটার মানটা হলো 60 ডিগ্রি। তাহলে আমরা কতটুকু নিয়ে কথা বললাম? এই যে এতটুকু অংশ নিয়ে কথা বললাম। এর পরের অংশে কি বলা হয়েছে দেখো, ওই একই আলোক রশ্মি থিটা কোণে, মানে ওই একই থিটা কোণে মানে 60 ডিগ্রি কোণে একটি কাচের উপর আপতিত হলে প্রতিফলিত আলো সম্পূর্ণভাবে সমবর্তিত হয়। তার মানে এই 60 ডিগ্রি কোণে কি করা হয়েছে, এই আলোকে একটি কাচ তলের উপরে আপতিত করা হয়েছে। এই যে এখানে 60 ডিগ্রি কোণে আপতিত করা হয়েছে। তাহলে কি বলা হয়েছে, এখান থেকে যে আলোটা নির্গত হয় এ সম্পূর্ণভাবে সমবর্তিত হয়ে নির্গত হয়। তবে তুমি বুঝতে পারছো এখানে কিন্তু ব্রুস্টারের সূত্র চলে আসছে যে আমরা জানি যখন একটা কাচ তলে আলো ফেলা হয় তখন তার কিছু অংশ প্রতিফলিত হয় আর কিছু অংশ প্রতিসরিত হয়। আর প্রতিফলিত রশ্মি যখন সম্পূর্ণভাবে তল সমবর্তিত হয় তখন সেটা কি করে, আমাদের সেই ব্রুস্টারের সূত্র মেনে চলে। এবং ব্রুস্টারের সূত্র কি বলে? ব্রুস্টারের সূত্র বলে যে মিউ ইকুয়ালস টু ট্যান থিটা। তার মানে এই যে আমাদের এখন আমরা অ্যাপ্লাই করতেছি ব্রুস্টারের সূত্র। তাহলে মিউ ইকুয়ালস টু ট্যান থিটা, এটা আমরা সবাই জানি। তাহলে এখন আমাদের এখানে থিটার মান কত? 60 ডিগ্রি। ব্যাস, তাহলে আমরা এখান থেকে পেয়ে গেলাম মিউ এর মান হলো √3। এটাই হলো আমাদের উত্তর, এটাই হলো আমাদের অঙ্ক শেষ। তো ব্যাপারটা খুবই সহজ, অঙ্কটা মোটেও কঠিন না। অনেক বড় একটা কোশ্চেন এখানে দেখা যাচ্ছে, তো দেখে অনেকে কনফিউজ হয়ে যেতে পারো। আর একটা যেটা যে আমাদের অনেক সময় এই জিনিসগুলোকে আমরা অ্যাভয়েড করি বা অবহেলা করে থাকি, যে আমরা মনে করি ব্রুস্টারের সূত্র মেলাসের সূত্র হয়তো ইম্পর্টেন্ট কিছু না, অনেক সময় কনসেপ্টগুলো ক্লিয়ার থাকে না, এই জন্য প্রবলেমগুলো হয়ে থাকে। সো এটা আমরা করব না, খুবই সহজ সূত্র, খুবই সহজ কনসেপ্ট, এগুলো আমরা একটু মাথায় রাখবো। দরকার হইলে আমরা ক্লাস রেকর্ডিংটা আরেকবার দেখে নিব যেখানে এটা ভাইয়ারা পড়াইছেন। ঠিক আছে, এখন আমরা চলে যাই আমাদের এমসিকিউ পার্টে। তো আমরা দেখবো এখানে প্রথমে আমাকে বলা হয়েছে তড়িৎ ক্ষেত্র -x অক্ষ বরাবর, চুম্বক ক্ষেত্র +y অক্ষ বরাবর, তাড়িৎ চুম্বকীয় বিকিরণের দিক কোন দিকে। তো আমরা কিন্তু এটা জানি আলো সে একটা তাড়িৎ চুম্বকীয় তরঙ্গ, এবং এই আলোক তরঙ্গের মধ্যে একটা তড়িৎ ক্ষেত্র থাকে আর একটা চুম্বক ক্ষেত্র থাকে। তাহলে তড়িৎ ক্ষেত্রটাকে আমি লাল রং দিয়ে দেখাইছি, চুম্বক ক্ষেত্রটাকে আমি ধরা যাক সবুজ রং দিয়ে দেখাচ্ছি। তো এই তড়িৎ ক্ষেত্র এবং চুম্বক ক্ষেত্রের যে কম্পন, এরা পরস্পরের সাথে কিন্তু লম্বভাবে থাকে, লম্বভাবে থাকে। আলোর সঞ্চালনের দিক বা তাড়িৎ চুম্বকীয় তরঙ্গের সঞ্চালনের দিক বোঝার জন্য আমরা কি করি, আমরা পয়েন্টিং ভেক্টরকে ব্যবহার করি। এবং এই পয়েন্টিং ভেক্টর এস, এটা হলো 1/μ0 E × B, E × B।
ঠিক আছে, সরি আমার এখানে দেখা জায়গাটা কম হয়ে গেছে, আমি আবার লিখতেছি পয়েন্টিং ভেক্টর এস, এটা হলো 1/μ0 ই ক্রস বি। ঠিক আছে, তার মানে আমরা তড়িৎ ক্ষেত্রের দিক এবং চুম্বক ক্ষেত্রের দিককে ক্রস গুণন করতে হবে। তাহলে তড়িৎ ক্ষেত্রের দিক হলো মাইনাস এক্স অক্ষ বরাবর, তার মানে আমাদের এটা হলো মাইনাস আই হ্যাট, আর ওয়াই অক্ষের দিক আর চুম্বক ক্ষেত্রের দিক হলো প্লাস ওয়াই অক্ষ বরাবর, তার মানে এটা হলো জে হ্যাট। তাহলে কাকে কাকে ক্রস গুণন করব, ই ক্রস বি, তার মানে মাইনাস আই হ্যাট এবং জে হ্যাট, এদের আমরা ক্রস গুণন করব। এবং তুমি নিশ্চয়ই জানো যে মাইনাস আই আর জে কে ক্রস গুণন করলে পাওয়া যাবে মাইনাস কে, অর্থাৎ কোন দিকে যাচ্ছে, মাইনাস জেড অক্ষ বরাবর। অ্যান্সার হলো মাইনাস জেড অক্ষ বরাবর। ঠিক আছে, এই ক্রস গুণনটা যদি ভুলে গিয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই তোমাকে ভেক্টর চ্যাপ্টারটা রিভাইজ দিতে হবে। তুমি যা দেখবা এরকম একটা চিত্র দেয়া ছিল, আই জে কে, আই ক্রস জে করলে পাওয়া যায় কি বলতো, কে। সামনে যেহেতু একটা এক্সট্রা মাইনাস আছে এই জন্য এটা কিন্তু মাইনাস কে। আচ্ছা, আরেকটা জিনিসও মাথায় রাখবা, এই এইচ মানে কিন্তু বি ডিভাইডেড বাই মিউ নট। ঠিক আছে, তো এখানে আমি লিখছি এস ইকুয়ালস টু 1/μ0 ই ক্রস বি, আর এখানে লেখা হয়েছে এস ইকুয়ালস টু ই ক্রস এইচ, দুইটাই ঠিক আছে। আচ্ছা, পরেরটায় চলে যাই। একটি মাধ্যমের ভেদনযোগ্যতা, অর্থাৎ তোমাকে বলছে, তোমাকে কি বলছে, তোমাকে এপসিলনের মান বলছে। তো এটা এপসিলন নট কিনা তুমি জানো না, কারণ এটা শূন্য মাধ্যম বলে নাই। আলোর বেগ বলছে 2.25 ইন্টু 10⁸, তার মানে বুঝাই যাচ্ছে এটা কিন্তু শূন্য মাধ্যম না, কারণ আলোর বেগ কমে গেছে। তোমাকে বলছে চৌম্বক প্রবেশ্যতা কত। তো ক্লাসের শুরুতেই আমি তোমাকে এই যে দ্বিতীয় অঙ্কটাতেই তোমাকে বলছিলাম যে আলোর বেগ সি, এটা আমরা কিন্তু বের করতে পারি 1 বাই, খেয়াল করো, 1/√ওভার এপসিলন এবং মিউ। তাহলে মিউ ইকুয়ালস টু লেখা যাবে কি, স্কোয়ার করতে হবে, এই কারণে মিউ ইকুয়ালস টু হয়ে গেছে 1/c স্কোয়ার এপসিলন, 1/c স্কোয়ার এপসিলন, স্কোয়ার করা হয়েছে পুরো জিনিসটাকে। তাহলে এখন শুধু মান বসানো হয়েছে, এই যে সি এর মানটা বসানো হয়েছে 2.25 ইন্টু 10⁸, তার উপরে স্কোয়ার আছে, আর এপসিলনের মানটা বসানো হয়েছে, বসায় এরপরে ক্যালকুলেশনটা করা হয়েছে। সো এই ক্যালকুলেশনটা তুমি ক্যালকুলেটরে করতে পারবা, হাতেও করতে পারবা। হাতে কিভাবে করতে পারবা, তুমি যদি পাওয়ারটা ক্যালকুলেট করো তাইলেই কিন্তু হচ্ছে, কারণ তুমি যদি একটু খেয়াল করো এই প্রশ্নের মধ্যে প্রত্যেকটা অপশনের পাওয়ার কিন্তু ডিফারেন্ট, রাইট? যে এখানে হলো 10⁻⁻7, এখানে 10⁻⁻4, 10⁻⁻8, 10⁻⁻12। তাহলে তুমি যদি ঠিকভাবে পাওয়ারটুকুকেও হিসাব করতে পারো তাও কিন্তু অঙ্কটা হয়ে যাবে, আমাদের অ্যান্সার আসবে সি। এগুলো অবজেক্টিভে অনেক হেল্প করে, এই কনসেপ্টগুলো একটু মাথায় রাখতে হবে। 3 নাম্বারটা দেখি, ইয়াং এর দ্বিচির পরীক্ষায় দুটি চিরের মধ্যবর্তী দূরত্ব 2 মিলিমিটার, তার মানে আমাকে কিসের মান বলছে, এ এর মান বলছে। চিরের মধ্যবর্তী দূরত্ব এ এর মান বলছে 2 মিলিমিটার, চির হতে 1 মিটার দূরে ডি এর মান বলছে, ডোরার ব্যবধান, ডোরা ব্যবধান মানে হলো ডেল্টা এক্স। ডোরা ব্যবধান বলতে আমরা সাধারণভাবে যেটা বুঝি যে একটি উজ্জ্বল ডোরা হতে আরেকটি উজ্জ্বল ডোরার দূরত্ব, সেটাকে আমরা বলতেছি ডোরা ব্যবধান, 0.295 মিলিমিটার। তো ডোরা ব্যবধান নিয়ে কিন্তু একটু কনফিউশন থাকে, কাকে ডোরা ব্যবধান বলা হচ্ছে। আমরা এখানে ডোরা ব্যবধান বলতেছি একটা উজ্জ্বল থেকে পরবর্তী উজ্জ্বল ডোরার দূরত্বকে বলা হচ্ছে ডোরা ব্যবধান। তাহলে আলোর তরঙ্গ দৈর্ঘ্য বের করতে বলা হয়েছে। তাহলে আমরা কি জানি যে ডেল্টা এক্স ইকুয়ালস টু ল্যামডা ডি বাই এ। তাহলে আমরা শুধু মানগুলা বসাবো, যে ডেল্টা এক্স এর মানটা বসাইলাম, ডি এর মানটা বসাইলাম, ডি এর মানটা বসাইলাম, আমাদের অ্যান্সার আসতেছে, অ্যান্সারটা আসতেছে এ। তো এখানে আরেকবার আমি একই কথা একটু রিপিট করে দিচ্ছি যে এক একটা বইয়ে কিন্তু ডোরা ব্যবধানকে এক এক ভাবে বলা আছে। তো আমরা যেটা সাধারণভাবে করতে পারি সেটা হলো যে আমাদের স্ট্যান্ডার্ড যে বইগুলা বর্তমানে, যেমন ধরো আমির হোসেন স্যারের বই বা ইসাক স্যারের বই, সবগুলাতেই ডোরা ব্যবধান বলা হয়েছে, পরপর দুইটা উজ্জ্বল ডোরার দূরত্বকেই ডোরা ব্যবধান বলা হয়েছে। তো সেটাই আমরা ফলো করতেছি। আচ্ছা, তো 3 নাম্বার পর্যন্ত আমরা বুঝলাম, পরেরটায় চলে যাচ্ছি। প্রথম ক্রমের অন্ধকার পট্টির জন্য অপবর্তন কোণ কত, এটা বলছে বের করতে। তাহলে প্রথম ক্রমের অন্ধকার পট্টি, তাহলে এই অঙ্কটাই কিন্তু আমরা কি করছি, একটু আগে আমরা করছি। তাহলে আমরা যদি এখানে একক চিরের দরুন অপবর্তন চিন্তা করি, তাহলে আমরা অন্ধকার বা অবমের শর্ত কি জানি, এ সাইন থিটা ইকুয়ালস টু এন ল্যামডা, তাহলে এই অঙ্কটা কিন্তু আমরা রিটেনের মধ্যেও করছি। তাহলে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে একই অঙ্ক কিন্তু এই চ্যাপ্টারের অঙ্কগুলো এতই সহজ হয় সাধারণভাবে, যে একই অঙ্ক তোমার রিটেনেও চলে আসতে পারে, অবজেক্টিভেও চলে আসতে পারে। তাহলে তুমি এন এর মান এখানে বসাবা 1, ল্যামডার মান বসাবা, এ এর মান বসাবা, আমাদের অ্যান্সার হলো 0.16। আলাদা করে বলার কিছু নাই, তুমি হিসাব করতে পারো।
সহজ কথা এটাই মাথায় রাখবা যে এই চ্যাপ্টারের অঙ্কগুলো কিন্তু তুলনামূলকভাবে সহজ হয়। 5 নাম্বার একটু দেখি, এই অঙ্কটা একটু ইন্টারেস্টিং। বলা হয়েছে কাচে আলোর বেগ হলো 2 × 10⁻8 মিটার পার সেকেন্ড। কাচ থেকে একটি স্বচ্ছ মাধ্যমে আলো 2 × 10⁻6 মিটার তরঙ্গ দৈর্ঘ্য নিয়ে আপতিত হচ্ছে। প্রতিসরিত মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্য কত? তো দেখো ব্যাপারটা কিন্তু খুব বেশি ডিফিকাল্ট যে এমন না, মানে এখানে দুইটা মাধ্যম আছে, শূন্য মাধ্যম আর একটা কাচ থেকে একটি স্বচ্ছ মাধ্যম। তার মানে এখানে দুইটা মাধ্যম আছে, একটা হলো কাচের মাধ্যম আর একটা হলো আরেকটা স্বচ্ছ মাধ্যম। তাহলে আমাদের কাচ মাধ্যম যদি চিন্তা করি, এটাকে এই মাধ্যমের নাম দিলাম আমি 1 আর অপর মাধ্যমের নাম দিলাম 2। 1 হলো কাচ আর 2 হলো আরেকটা মাধ্যম। এখন তুমি দেখো যে আমাদের 1 নাম্বার মাধ্যমে আলোর বেগ c1, 2 নাম্বার মাধ্যমে আলোর বেগ c2। এখন তোমাকে আমি একটা কথা বলছিলাম যে c মানে কি? c মানে হলো 1/√(1/√(r) মিউ নট মিউ ইন্টু এপসিলন। ঠিক আছে, মিউ ইন্টু এপসিলন। আমার লেখাটা খারাপ হয়ে গেছে, আমি একটু ঠিক করে লিখে দিচ্ছি। এটা আমরা বলছিলাম যে c 1/√(r) মিউ ইন্টু এপসিলন। আচ্ছা, এখন আরেকটা জিনিস একটু তুমি খেয়াল করে দেখো যে এটাকে আমরা এইভাবেও লিখতে পারি। এই মিউ এটাকে আমরা লিখতে পারি কি? এটাকে আমরা লিখতে পারি মিউ আর ইন্টু মিউ নট, আর এপসিলন নটকে আমরা লিখতে পারি এপসিলন আর ইন্টু এপসিলন নট, যেখানে এপসিলন আরটা কি? আমাদের আপেক্ষিক ভেদন যোগ্যতা। তাহলে এখন তুমি যদি চিন্তা করো যে আমরা এখন যদি বলি যে আমাদের এখানে দুইটা মাধ্যম আছে, তাহলে এই দুইটা মাধ্যমে আমরা যদি আলোর বেগের অনুপাতটা নেই, তাহলে c2/c1, তাহলে এখানে কি অবশিষ্ট থাকবে? এখানে প্রত্যেকটা জিনিস কাটাকাটি হয়ে যাবে। রুটের ভিতরে কি থাকবে দেখো, উপরে থাকবে আমাদের মিউ r2 দ্বিতীয় মাধ্যমের এবং এপসিলন r2, আর নিচে থাকবে হলো মিউ r1 এপসিলন r1। আচ্ছা, এখন তোমাকে আরেকটা জিনিস খেয়াল করতে হবে যে বলা হয়েছে এই মাধ্যমগুলা অচৌম্বক, মানে এদের মধ্যে কোনো চৌম্বক ধর্ম নাই। তার মানে আমরা এখানে এই আপেক্ষিক যে চৌম্বক ভেদনযোগ্যতা তাদেরকে কিন্তু সেম ধরে নিতে পারি। আপেক্ষিক চৌম্বক ভেদনযোগ্যতা সেম ধরে নিচ্ছি কারণ এই মাধ্যমগুলো অচৌম্বক। তাহলে আমার কি অবশিষ্ট থাকছে? উপরে থাকছে এপসিলন r2 আর নিচে অবশিষ্ট থাকছে এপসিলন r1। তাহলে আমরা যে কাজটা করলাম, এখান থেকে c2 এবং c1 এর একটা অনুপাত পেয়ে গেলাম। তাহলে এই জিনিসটাকে, যে অনুপাতটা পাইলাম, এখানে তুমি একটু খেয়াল করো, একবারে লেখা হয়েছে c2/c1, এটা হলো আমাদের এপসিলন, এটাকে আসলে বলা উচিত r1 এপসিলন r2। এই r1 এপসিলন r1 এবং এপসিলন r2 হলো এই দুইটা মাধ্যমের আপেক্ষিক ভেদনযোগ্যতা, রাইট? আচ্ছা, এখন আমরা যদি দেখি যে এই এপসিলন r1 মানে কাচের জন্য বলা হয়েছে আমাদের, কাচের জন্য মানটা বলা হয়েছে 2, আর আমি ভুল বললাম, স্বচ্ছ মাধ্যমের জন্য মনে হয় 2 আর কাচের জন্য হলো 2.5। আচ্ছা, তাহলে এখন আমরা যে কাজটা করতেছি, আমরা হলো এই মানগুলো এখন এখানে বসাই দিচ্ছি, রাইট? হ্যাঁ, মানগুলো আমরা এখানে বসাই দিচ্ছি। এই যে এপসিলন r2 মানে মাধ্যম যেটা, সেটার জন্য হলো স্বচ্ছ মাধ্যমের জন্য 2, আলোর জন্য 2.5। তাহলে এখান থেকে কিন্তু আমরা আলোর বেগের যে অনুপাত সেটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। আবার আরো একটা ব্যাপার আমরা জানি যে একটা মাধ্যম থেকে যখন আলো আরেকটা মাধ্যমে যায়, আরেক মাধ্যমে যায়, তখন কিন্তু তার কম্পাঙ্কের চেঞ্জ হয় না, চেঞ্জ হয় শুধুমাত্র তরঙ্গ দৈর্ঘ্যের। তার মানে আমরা কিন্তু চাইলে এটাও বলতে পারি যে c2/c1 এটা হলো λ2/λ1, যেহেতু এখানে c সমানুপাতিক ল্যামডা। তাহলে আমরা কিন্তু যে জিনিসটা পাইলাম সেটা হলো যে এখন আমরা যে জিনিসটা পাইলাম, আমি একবারে সামারি করে পুরোটা লিখে দিচ্ছি, তুমি হলো এরপর মান বসায় নিজের মতো করে ক্যালকুলেট করে লিখবা। আমি সামারিটা বলে দিচ্ছি এই বক্সের মধ্যে, যে c2/c1, এই ক্ষেত্রে c2/c1 ইকুয়ালস টু √(r) এপসিলন r1 ডিভাইডেড বাই এপসিলন r2 ইকুয়ালস টু হলো λ2 ডিভাইডেড বাই λ1। ঠিক আছে, ব্যাস। এখান থেকে এখন আমরা কি করতে পারি? এখান থেকেই এখন আমরা এই ল্যামডার মানটা বের করে নিয়ে আসতে পারি, কারণ আমার এখানে বলা হয়েছে যে
আমি ল্যামডা 1 এর মানটা জানি, তাহলে এখান থেকে আমি ল্যামডা 2 এর মানটা বসাবো, জাস্ট মানগুলো বসাই, ক্যালকুলেশনটা করব, ক্যালকুলেশন করলে আমাদের অ্যান্সার আসবে এ। 6 নাম্বার, ব্যতিচারের ক্ষেত্রে চির পর্দার মধ্যবর্তী ব্যবধান বাড়ালে ডোরার প্রস্থ কি হবে? তো এটা তো খুবই সহজ একটা প্রশ্ন, যে আমরা জানি যে ডোরার প্রস্থ এটা হলো ল্যামডা ডি বাই এ। তাহলে আমরা যদি আলোর তরঙ্গ দৈর্ঘ্য এবং চিরের মধ্যবর্তী দূরত্ব এ এরা যদি ধ্রুবক থাকে, তাহলে আমরা এখানে বলতে পারি এক্স সমানুপাতিক ডি। তার মানে আমরা বুঝতে পারছি যে মধ্যবর্তী দূরত্ব ডি বাড়ালে আমাদের ডোরার ব্যবধান এক্স এর মানটা বৃদ্ধি পাবে। তাহলে যেহেতু সমানুপাতিক, তাই আমাদের 6 নম্বরের অ্যান্সার হলো এ। ব্যাস। তো এই ছিল আমাদের ফিজিক্স পার্টটুকু। এরপরে আমাদের যে ভাইয়া আছেন বা পরবর্তী অংশ নিয়ে তোমাদের সাথে কথা বলবেন। তো এই চ্যাপ্টারটা খুবই সহজ, এই চ্যাপ্টার দুইটা খুবই সহজ দুইটা চ্যাপ্টার, এবং খুব বেশি কঠিনও কিছু না, খুব বেশি আহামরিও কিছু না। জাস্ট তুমি একটু যদি আইডিয়াগুলো তোমার ক্লিয়ার থাকে, তুমি খুব সহজেই এগুলো থেকে অ্যান্সার করতে পারো। কিন্তু ওই যেটা বললাম, অন্ধকার অবম কোনটার জন্য শর্ত কি, ব্যতিচারের জন্য শর্ত কি, একক চিরের জন্য শর্ত কি, গ্রেটিং এর জন্য শর্ত কি, এগুলো একটু মাথায় রাখতে হবে। আর কোনটার জন্য ছবিগুলো কেমন হয় এটা একটু মাথায় রাখতে হবে। ডোরা ব্যবধান কাকে বলতেছি, ডোরা প্রস্থ কাকে বলতেছি, অনেকগুলা বইয়ের মধ্যে ঝামেলা করে ফেলছে, সেগুলো আমরা একটু ক্লিয়ারলি মাথায় রাখবো। তো এই ছিল তোমাদের সাথে কথাবার্তা। ইনশাল্লাহ নেক্সট ক্লাসগুলোতে তোমাদের সাথে আবার দেখা হবে, কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে হচ্ছে আমাদের এই যে সলিউশন ক্লাসের আমাদের উইক 13 যে পরীক্ষা, সেটার কেমিস্ট্রি পার্টটুকু দেখব। আমি দীপ্র ভাইয়া আছি তোমাদের সাথে আজকে। তো শুরু করতেছি আমি আমাদের আজকের সলভ পার্টটা কেমিস্ট্রির। সো প্রথমে রিটেন অংশটা দেখে নিই। রিটেনে তো এই যে প্রথম কোয়েশ্চেনটায় বেশ কয়েকটা রিঅ্যাকশন ছিল, এবং এই রিঅ্যাকশনগুলো আসলে তোমার ওই যে প্র্যাকটিসের উপর অনেক কিছু ডিপেন্ড করে। সলিউশন দেখে যেটা মনে হলো, বাকিগুলো তোমার তেমন কোনো প্রবলেম হওয়ার কথা না, কারণ বাকিগুলো খুবই ইজিলি ক্লাসে আমরা যেভাবে করাইছি ওভাবে যদি তুমি রিলেট করে করতে পারো, সব কমন আর কি ক্লাসে করানো জিনিস। ইনফ্যাক্ট এটাও ক্লাসে করানো জিনিস, বাট এটা হচ্ছে যে আবার একটু রিভিউ করার দরকার হচ্ছে মনে হলো, তাই এটা দেখাচ্ছি। হ্যাঁ, একটু খেয়াল করো, এখানে আমরা লঘু NaOH যখন দেখবা অ্যালডিহাইডের বিক্রিয়ায়, হ্যাঁ এখানে সামনে 2 কিন্তু দেওয়া নাই, তাও তোমার ধরে নিতে হবে এটা 2 অণু। যখনই তুমি এরকম লঘু, আমি বলি তোমাকে, এই যে দেখো লঘু NaOH দেখবা বা দেখবা গাঢ় NaOH। সো লঘু NaOH থাকলে অ্যালডল, আর গাঢ় NaOH থাকলে হচ্ছে ক্যানিজারো, রাইট? সো এটা তো আমাদের নর্মাল একটা ইয়ে গেল, হ্যাঁ আইডিয়া। এখন দেখো জিনিসটা কি হয়, জিনিসটা হচ্ছে যে এই যে 2 অণু অ্যালডিহাইড আছে না, CH3CHO, তুমি কি করবা, একটার আলফা হাইড্রোজেন আছে না, ওইটাকে বের করে লিখো। মানে মনে করো এই যে CH2 একটা হাইড্রোজেন বের করে লিখলাম, অ্যালডল ক্যানিজারো রিঅ্যাকশন পড়ানো হয়েছে, রাইট? এখন দেখো এই যে এটা হচ্ছে কার্যকরীমূলক, এটার পাশের কার্বন হচ্ছে আলফা কার্বন, তার মানে এই যে এই হাইড্রোজেনটা, এটাকে আমরা বলবো আলফা হাইড্রোজেন। সো দেখো এটার সাথে যদি তুমি আরেকটা অ্যালডিহাইডকে লিখবা, সেম দুইটাই ইথানল আছে, সো ওকে কিভাবে লিখবা দেখো, এই যে CH3, ওকে লিখবা নর্মালি অ্যালডিহাইডকে যেমন লিখে আর কি সেভাবে। তাহলে একটাকে লিখছি আলফা হাইড্রোজেন বের করে, আর একটাকে কিভাবে লিখছি, এই যে নর্মালি অ্যালডিহাইডকে যেভাবে লিখে সেভাবে। সো এরপরের কাজটা খুবই সহজ। ইনফ্যাক্ট CH3 লিখলাম, কার্বন অক্সিজেন হাইড্রোজেন, দুইজনেরই একটা একটা হাত বের হয়ে গেছে, ডাবল বন্ড ভেঙে গেছে, রাইট? সো ডাবল বন্ড ভেঙে যাওয়ার পর হাইড্রোজেন কি প্লাস না, হাইড্রোজেন প্লাস মানে বাকি যে পুরা পোর্শনটা, এই পুরা পোর্শনটাই কি হবে ভাইয়া, অবশ্যই হবে মাইনাস, রাইট? সো দেখো এখানে কার্বন প্লাস অক্সিজেন মাইনাস সবসময় এভাবে বিক্রিয়া দেয়। সো অক্সিজেন মাইনাসের কাছে যাবে হাইড্রোজেনটা, আর এখানে প্লাস যে কার্বন তার কাছে আসবে CH2CHO। সো হয়ে গেল এটা আমাদের ফাইনাল প্রোডাক্ট। এটা কিন্তু হচ্ছে এই অ্যালডল বিক্রিয়ার নাম কি দেখো, অ্যালডিহাইডের অংশ আছে, অ্যালকোহলের অংশ আছে, এই জন্য এটার নাম হচ্ছে অ্যালডল। ক্লাসে কিন্তু অ্যালডল ক্যানিজারো আমরা খুব ইনফ্যাক্ট এই এক্সাম্পলটা দিয়ে আসলে ক্লাসে পড়াইছিলাম আমরা, তাই না? যদি মনে করে দেখো ইথানল দিয়ে আসলে আমরা ম্যাক্সিমাম টাইম দেখাই। সো দেখো এখন তুমি যে ভাইয়ের ক্লাসই করো না কেন, এইটাই দেখানোর কথা। সো দেখো এরপর যদি আমি এটাকে সোজা করে লিখি তোমাদের বোঝার সুবিধার জন্য, CH লিখলাম, এখানে মনে করো OH টা উপরে দিলাম, আর এখানে দিলাম CH2CHO।
এই যে সেম জিনিসটাকেই আমি এখন তোমরা যেভাবে দেখে অভ্যস্ত ওভাবে সোজা করে লিখছি, আর কিছু নাই। যে দেখো OH আছে, CHO আছে, তাহলে এমন ভাবে লিখবা একটা আলফা হাইড্রোজেন বের করে ওইটা হবে প্লাস আর বাকিটা মাইনাস, এবং এখানে কার্বনিলের প্লাসের কাছে মাইনাস আসছে আর অক্সিজেনের মাইনাসের কাছে প্লাস আসছে। গেল, এটা খুব সহজ। তারপর যদি খেয়াল করো অ্যালকোহল থেকে কিভাবে প্রোপানন তৈরি করা যাবে, এটা কিন্তু তোমাদের মানে ক্লাসে কিন্তু করানো হয়েছিল। কোন টপিকটা বলি? অ্যালকোহলের জারণ। অ্যালকোহলের জারণ একটা স্লাইড ছিল না? ওই স্লাইডে এই যে এইখানে কোয়েশ্চেনে যা চাইছে ইনফ্যাক্ট এটাই আমরা করাইছি। হ্যাঁ, সো এখানে ওই যে জারক হিসেবে ধরো আমি নিলাম এই কম্বিনেশনটা, পটাশিয়াম ডাইক্রোমেট আর সালফিউরিক অ্যাসিড নিলাম, এবং সেখান থেকে অন্য কিছু লিখো আর না লিখো এতটুকু লিখলে হবে যে জাইমান অক্সিজেনটা পাওয়া যায়। এটা ইম্পর্টেন্ট, কারণ জারণ করবে হচ্ছে ও। এখন দেখো চাইছে কি? প্রোপানন। সো দেখো ডান পাশ থেকে যদি একটু বুঝে শুনে শুরু করি, প্রোপানন দেখতে হচ্ছে এরকম, ঠিক আছে? প্রোপানন দেখতে এরকম। কার্বন কয়টা ভাইয়া? 3টা। তার মানে ডেফিনেটলি বাম পাশে তুমি যে অ্যালকোহলটা নিবা সেটাও কি 3 কার্বনের একটা অ্যালকোহলই হওয়া লাগবে। বিবেক বুদ্ধি কমন সেন্স এইটাই কিন্তু বলে ভাইয়া, তাই না? আশা করি বুঝতে পারছো। এবার দেখো এটা মনে রাখবা যে অ্যালকোহলের জারণে আমরা শিখছিলাম 1 ডিগ্রিকে জারণ করলে পাওয়া যায় অ্যালডিহাইড, 2 ডিগ্রিকে জারণ করলে পাওয়া যায় কিটোন, আর 3 ডিগ্রিকে জারণ করলে নো রিঅ্যাকশন। তো তুমি যেহেতু এখানে প্রোপানন বা কিটোন পাইছো, তার মানে এই অ্যালকোহলটা একটা 2 ডিগ্রি অ্যালকোহল। সো 2 ডিগ্রি অ্যালকোহল কিরকম হয় দেখতে? এই যে এরকম সি, এই যে আমি আগে কার্বন নাম্বার লিখি, ধরো আগে হচ্ছে আমি নর্মালি দেখাই। এই যে এটা কার্বন, এই হাতে OH, আর বাকি দুই হাতে হচ্ছে এই যে দুইটা করে হচ্ছে এরকম আর, আর এই হাতে হচ্ছে হাইড্রোজেন। তার মানে যদি দুইটা আর থাকে তখন আমরা সেটাকে কি বলি? বলি হচ্ছে 2 ডিগ্রি অ্যালকোহল। স্যার টুক তো ক্লিয়ার যে 2 ডিগ্রি অ্যালকোহল থেকে আমি একটা কিটোন পাবো, রাইট? এখন কথা হচ্ছে যে আমি এখানে আর এখানে বাই প্রোডাক্ট হিসেবে পানি পাওয়া যায়, সেটা মূল কথা না। আমাদের মূল কথাটা বুঝি যে ডান পাশে তো 3 কার্বন, তাই না? বাম পাশে অলরেডি একটা কার্বন এখানে দিয়ে দিচ্ছি, বাকি তাহলে কয়টা থাকে? আর দুইটা। তার মানে এখানে আর না দিয়ে আমরা যদি লিখে দিই কি CH3, CH3, দেখো হয়ে গেল না আমাদের? তাহলে এটা কি? এটা হচ্ছে আমাদের প্রোপানল 2। প্রোপানল 2 তার মানে এই যে 3 কার্বন একটা অ্যালকোহল, 3 কার্বন একটা অ্যালকোহল, রাইট? এবং এখানে দেখো 2 নাম্বার কার্বনে ওর কি আছে? ওইচটা আছে, তাই এটা হচ্ছে প্রোপানল 2। সো এই তো এটাকে জারণ করলে তুমি পেয়ে যাবা এই কিটোনটা। আচ্ছা, পরের প্রবলেমটা দেখি। একটি যৌগে নমুনা দ্রবণে ব্র্যাডির বিকারক যোগ করে হলুদ পদক্ষেপ পড়ে। ভালো কথা। তবে উক্ত যৌগ ফেলিং দ্রবণের সাথে বিক্রিয়া করে না। বুঝতেই পারতেছো ব্র্যাডির বিকারকের সাথে অ্যালডিহাইড, কিটোন দুইজনে বিক্রিয়া করে, রাইট? প্রথমটা ব্র্যাডির সাথে গেল, কোয়েশ্চেন এভাবে ফিল্টার করবা আস্তে আস্তে ধাপে ধাপে। ব্র্যাডি গেল, এবার সেকেন্ড স্টেপে যাই। উক্ত যৌগ ফেলিং এর সাথে বিক্রিয়া করে না, তার মানে অ্যালডিহাইড আর কিটোনের মধ্যে আবার অ্যালডিহাইড বিক্রিয়া করে হচ্ছে কার সাথে? ফেলিং, রাইট? ফেলিং অ্যালডিহাইড বিক্রিয়া করে, আর কিটোন কিন্তু বিক্রিয়া করে না। এরপর কি বলছে? ক্লিমেনসন বিজারণে এটি পেন্টেন উৎপন্ন করে। ক্লিমেনসন বিজারণটা খেয়াল আছে? এই যে এরকম CH3, আমি জাস্ট জেনারেল এক্সাম্পল দেখাই CH3 না দিয়ে। এই যে কার্বনিল থাকে, এই দুই হাতে আর থাকতে পারে, কিটোন হইতে পারে, যে কোনো কিছুই থাকুক না কেন, ফাইনালি জিনিসটা কি হয়ে যাবে? আমি এখানে কপি করেই দেখাই। দেখো ক্লিমেনসন বিজারক ইউজ করব, ঠিক আছে? ক্লিমেনসন বিজারক হচ্ছে আমাদের এটা জিঙ্ক অ্যামালগাম আর HCl, এটা হচ্ছে ক্লেমেনসন বিজারক। এটা যদি অ্যাড করো কি হবে? দেখো ভাইয়া কি করতেছি, এই যে C ডাবল বন্ড ওটা আছে না, সিম্পলি এটা হয়ে যাবে CH2, অ্যালকেন হয়ে যাবে। আবার বলি কথাটা, যে ব্র্যাডির বিকারকের সাথে অ্যালডিহাইড কিটোন দুইজনে বিক্রিয়া করে, কিন্তু কিটোন ফেলিং দ্রবণের সাথে বিক্রিয়া করে না। তার মানে উক্ত যৌগটা অবশ্যই একটা কিটোন হওয়া উচিত, অ্যালডিহাইড না। এরপর ক্লেমেনসন বিজারণে পেন্টেন। এখন আসো পেন্টেন কেমনে লিখি? পেন্টেন লিখি হচ্ছে এমনে CH3, CH2, 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 CH3, বড় করে লিখলাম মনে করো পেন্টেন, ঠিক আছে? এবং হ্যালোফর্ম বিক্রিয়ায় অংশগ্রহণ করে। বেশ ভালোই পেঁচাইছে কিন্তু প্রশ্নটায়, তাই না? সো তোমার কাছে পেন্টেন পাওয়ার দুইটা অপশন হইতে পারে, কি কি দেখো? 1 2 3 4, এই যে ডাবল বন্ড C3, এটা একটা অপশন হইতে পারে পেন্টেন পাওয়ার। আরেকটা অপশন হইতে পারে 1 2, এই যে ডাবল বন্ড এখানে, এখানে, এটা একটা অপশন হইতে পারে। তাহলে কি কি দেখো? দুইটা অপশন, একটা হচ্ছে বুঝতেই পারতেছো পেন্টানন, এটা হচ্ছে 2 দুই নম্বরে যেহেতু আছে, আর এটা হচ্ছে পেন্টানন 3। হ্যাঁ, মানে পেন্ট 2 ওন বা পেন্ট 3 ওন, যাই বলো না কেন, অপশন দুইটা। এবং দেখো দুইটাতেই জাস্ট কি
কার্বনিল কার্বনিল কিসে পরিণত হয়েছে, অ্যালকেনে বা পেন্টেনে। সো এই দিক থেকে দুইটাই সেম, সোফার দুইটাই সেম, জাস্ট একটা ছোট্ট পার্থক্য কোন জায়গায়, হ্যালোফর্ম বিক্রিয়া দেওয়ার জন্য C3CO, এই যে অ্যাসিটোমূলক বলে, এটাকে পড়াইছিলাম আমরা ক্লাসে, অ্যাসিটোমূলক থাকাটা মাস্ট। তো দেখো অ্যাসিটোমূলক কার মধ্যে আছে, অ্যাসিটোমূলক আছে এটার মধ্যে। সো ফাইনালি আমাদের সঠিক উত্তরটা তাহলে কি দাঁড়ালো, এটা হবে হচ্ছে পেন্ট টু ওন। আমি যদি লাস্ট পার্টটা আরেকবার রিক্যাপ করি, লিম্যানসন বিজারণে পেন্টেন উৎপন্ন করে দুইটাই, পেন টু ওনও করে, থ্রি ওনও করে, হ্যাঁ দুইজনই করবে। এক জায়গায় এটা CH2 হচ্ছে, আরেক জায়গায় এটা, পার্থক্য এতটুকুই, করবে কিন্তু দুইজনই, কিন্তু হ্যালোফর্ম দুইজনই দিবে না। হ্যালোফর্ম দেওয়ার জন্য এই অংশটা থাকতে হয়। দেখো এটাতে কিন্তু কোথাও, তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় আমি হাইড্রোজেনগুলো দিয়ে লিখলাম, এটাতে কিন্তু ভাইয়া কোথাও আমাদের ওই যে অ্যাসিটোমূলকটা নাই। So আশা করি এটাও ক্লিয়ার করতে পারছি ভাইয়া। কোয়েশ্চেনটা বেশ টেকনিক্যাল প্রশ্ন ছিল, হ্যাঁ তোমাদের জন্য বলো অনেক সময় কঠিন প্রশ্ন আসে, এটা মনে করো এটা কঠিন প্রশ্নেরই একটা আসলে, হ্যাঁ বাট আইডিয়াটা যদিও অনেক সহজ, একটু রিলেট করে করে পড়তে হবে একটার সাথে আরেকটা। আচ্ছা ফাইন, এখানে অনেকগুলো রিয়াকশনই দেওয়া আছে। যেমন আমি যদি প্রথমটার কথা বলি, এটা কিন্তু ক্লাসে করানো হয়েছে ভাইয়া, এটা হচ্ছে ওই যে অ্যাক্রোলিন টেস্ট মনে করে দেখো, গ্লিসারিন শনাক্তকরণ, গ্লিসারিন শনাক্তকরণ, এটা কিন্তু ক্লাসে করানো হয়েছে। তো আমি বুঝে দিচ্ছি, চিন্তা নাই। সো দেখো এখানে কি হয়, পানি অপসারণ হয়, ঠিক আছে, এটা হচ্ছে নিরোধক হিসেবে কাজ করে, নিরোধক, এবং দুই অণু পানি অপসারণ হয়, 2H2O, দুই অণু পানি অপসারণ হয়। সেটা কিভাবে, দেখো এটা হচ্ছে আমাদের গ্লিসারিনটা এরকম, CH2OH, CHOH, আর হচ্ছে CH2OH। তো দেখো কি হবে, প্রথমে এই দুইটা থেকে OH যাবে, তাহলে দেখো কি কি বাদ গেছে, এই একটা OH বাদ, এই একটা OH বাদ, রাইট। এবং এই দুইটা হাত খালি হয়ে যাওয়া মানে, এই যে এই দুইটা হাত খালি হয়ে গেছে, খালি হয়ে যাওয়া মানে কি, এইখানে একটা এখন ডাবল বন্ড হয়ে গেল। ভালো কথা, খুবই ক্লিয়ার, এটা কোনো সমস্যা নেই, সহজ ছিল। তারপর দেখো এখন কি যাওয়া বাকি, এখন যাওয়া বাকি হচ্ছে দুইটা হাইড্রোজেন। সো এখান থেকে একটা হাইড্রোজেন যায়, আর এখান থেকে একটা হাইড্রোজেন যায়। তাহলে এবার একটু চিন্তা করো, একটা হাইড্রোজেন গেল, একটা হাইড্রোজেন গেল, মানে দুই অণু পানি আউট, এরও একটা হাত খালি, এরও একটা হাত খালি, দুইজনেরই। সো কি হবে, এই যে এই দুইটা হাত মুছে দিয়ে এখন এই জায়গায় হয়ে যাবে হচ্ছে একটা ডাবল বন্ড। সো দেখো এই যে এখানে কার্বন অক্সাইডের মধ্যে ডাবল বন্ড তৈরি হইলো দুইটা হাইড্রোজেন যাওয়াতে, আর এই দুইটা থেকে আবার OH যাওয়াতে ডাবল বন্ড তৈরি হলো। সো এইটাই হচ্ছে আসলে আমাদের অ্যাক্রোলিন, যেটা কিনা দুর্গন্ধযুক্ত, সেভাবে আমরা শনাক্ত করতে পারি। সো আশা করি এটা তোমরা পারা উচিত, কারণ এটা ক্লাসে কিন্তু করানো হয়েছে, আমাদের ক্লাসের টপিকের মধ্যেই ছিল, ঠিক আছে। আচ্ছা, সো এরপরেরটা দেখো, এরপরেরটা আসলে একটু তোমাদের জন্য রেয়ার রিয়াকশন জানি আমি, হ্যাঁ এটাকে বলা হয় ডায়াজোমিথেন, ঠিক আছে, এটাকে বলা হয় ডায়াজোমিথেন CH2N2। আইডিয়াটা সিম্পল, এখানে জাস্ট N2 বের হয়ে যাবে, আর কিছু না, নাইট্রোজেন গ্যাস গ্যাস হিসেবে বের হয়ে যাবে। অ্যালকোহলের রিয়াকশন কনসেপ্ট কিন্তু ঠিকই আছে। সো যারা ক্লাস করার পাশাপাশি কনসেপ্ট বুকটা ঠিক মতো পড়ছো, তারা এটা পারা উচিত। সো দেখো এখানে কি হবে, আর ও হাইড্রোজেন মিলে হয়ে যাবে CH3। দেখো ডায়াজোমিথেন কেমনে ভাঙছে, CH2N2, এটা ভাঙছে, N2 মুক্ত হয়ে গেছে, ঠিক আছে, নাইট্রোজেন গ্যাস হিসেবে বের হয়ে গেছে। আর এই যে এই CH2 এই হাইড্রোজেনের সাথে মিলে তৈরি করছে CH3, গেল, ঠিক আছে। আচ্ছা পরেরটা দেখো, পরেরটা কিন্তু মানে এমন কোনো কঠিন রিয়াকশন না, আমরা ওই যে সিফ ক্ষারের বিক্রিয়া দেখাইছিলাম, ঠিক আছে, বা ব্রাডির বিকারক, ব্রাডি, ওই যে ওইখানে এটা বোঝানোর কথা তোমাকে। এই যে দেখো এগুলাকে সবসময় এমনি লিখবা, কার্বনিলটাকে এইভাবে লিখবা, ওকে, কার্বনিলটাকে এইভাবে লিখবা, আর অ্যামিন যেটা আছে না, মানে সাথে যেই থাকুক, NH2 হাইড্রোজেনটাকে লিখবা এইভাবে, ওকে, এই যে H2 এইভাবে লিখবা, আর বাকিটা আছে না, এই হাতে যেই থাকুক, ওকে তুমি আসলে লিখলেই হয়েছে, ওকে তুমি লিখলেই হয়েছে। তো দেখো এটাকে জাস্ট যে কোনো কিছু হোক, ইভেন এই দুই হাতেও যেই কোনো কিছুই হোক না কেন, কিচ্ছু ম্যাটার করে না। ম্যাটার কি করবে জানো, এই যে এই কার্বনিলটা আর হচ্ছে যে অ্যামিনের হাইড্রোজেনটা, বাকিটা কি থাকতেছে কিচ্ছু ম্যাটার করে না। সো দেখো তোমাকে আমি বুঝাই, আমি আবার একটু ক্লিয়ার করে লিখি। দেখো কিভাবে লিখবা, কার্বনিল বের করে আর অ্যামিনকে লিখবা হাইড্রোজেনটা বের করে। সো এখান থেকে এই দুই হাতে কি থাকে ম্যাটার করে না। আবার এখানে নাইট্রোজেনের এই হাতে কি হইতে পারে, এটা আর হইতে পারে এটা বিশাল কোনো, হইতে পারে এটা অ্যারাইল, যে কোনো কিছু, যেই কোনো কিছু হোক না কেন, বিক্রিয়া আসলে করবে এই অংশটাই, এই যে এইটা। সো এইখানে এই অক্সিজেন আর এই H2 মিলে বের হয়ে যাবে হচ্ছে পানি, পানি বের হয়ে যাবে, আর বাকিটা জোড়া লাগিয়ে দাও, এই যে CH3,
বাকিটা জোড়া লাগাই দাও, কার্বন ডাবল বন্ড নাইট্রোজেন আর হচ্ছে যে OH, বাকিটা জোড়া লাগাই দাও, এটা হয়ে গেছে তোমার প্রোডাক্ট। সো এটা হচ্ছে সহজে পারার, এগুলোর একটা নাম আছে সিফকার, আশা করি ক্লাসে তোমাদের বলার কথা। সিফকার ব্রাডির বিকারকের সাথে মিল আছে এটার, ওইটা পড়ানোর সময়। আচ্ছা পরেরটা দেখো, পরেরটা আসলে আগের পেজে বলা বলা হয়ে গেছে। এই যে এখানে বলছিলাম যে যদি গাঢ় নেই তখন হচ্ছে যে ক্যানিজারো। হ্যাঁ, যেমন এই যে আমি 100% শিওর মিথানলের এটা তো ক্লাসে করানো হয়েছেই, মিথানলের এটা ডেফিনেটলি ক্লাসে করানো হয়েছে। সো এটা পাশে লিখে দিই, এটা বুঝবা তোমরা। পাবো হচ্ছে আমরা মিথানল, জারণ বিজারণ হবে আর কি, শত জারণ বিজারণ, মিথানল পাবো। আর পাবো হচ্ছে সোডিয়াম মিথানয়েড, মানে একবার কি হয়েছে জারণ হয়েছে, ঠিক আছে, মিথানলের, আরেকবার বিজারণ হয়েছে ক্যানিজারোতে যেটা হয়। সো অবশ্যই বলতেছি এটা কিন্তু মাস্ট মাস্ট, তুমি যেই টাইমে যেই ব্যাচে ক্লাস করো না কেন, ক্যানিজারো রিয়াকশন দেখানো মানেই এটা কিন্তু দেখানো হয়েছে। তখন আমরা মেকানিজম পড়ছি, আজকে জাস্ট দেখলাম যে জারণ বিজারণ হয়ে ওই মিথানল থেকে একটা পাইছি অ্যালকোহল আর একটা পাইছি অ্যাসিড। আচ্ছা, তো এবার যদি ফাইনালি আমি লাস্ট রিয়াকশন দিকে যাই, লাস্ট রিয়াকশনটা আসলে মানে তোমাদের পরিচিত কিন্তু, ঠিক আছে, এটা তোমরা কই পাইছো বলি, উইলিয়ামসনে ইথার বানানোর, উইলিয়ামসন, উইলিয়ামসনে কিন্তু পাইছো, ঠিক আছে। দেখো এখানে কি হবে, CH3 CH2, হ্যাঁ এটা আছে না, সাথে অক্সিজেন পর্যন্ত লিখলাম। ওকে, সো এটা হচ্ছে মাইনাস পার্টটা, আর এটা হচ্ছে সোডিয়াম প্লাস, আর এটা হচ্ছে মিথাইল প্লাস আর আয়োডিন মাইনাস। অ্যালকোহলীয় দ্রবণে আছে মানে অ্যালকোহল বেশি। সো কি হবে, এই যে এই মাইনাসের সাথে বসে যাবে এই প্লাসটা, এই মাইনাসের সাথে বসে যাবে এই প্লাসটা, আর ওই যে সোডিয়াম প্লাস সে আয়োডিনের সাথে তৈরি করবে সোডিয়াম আয়োডাইড। সো তুমি উইলিয়ামসনের সংশ্লেষণ বিক্রিয়ায় কি বানাও, ইথার বানাও। তাই এখানে কিন্তু আমরা পেয়ে গেলাম ইথার। আশা করি বুঝতে পারছো, মানে জিনিসগুলা ক্লাসে কিন্তু পড়ানো, স্ক্রিনে তুমি যা দেখতে পারতেছো আমি কিন্তু বলেই দিলাম যে আসলে তুমি এই জিনিসটাই শুধু হয়তো ক্লাসে সরাসরি দেখানো হয়নি, কিন্তু বাকি চারটা যদি দেখো পাঁচটার মধ্যে বাকি চারটা রিয়াকশনই কিন্তু ক্লাসে করানো। সো রিলেট করে পড়লে আসলে মজা। ইথিন থেকে মিথানল, এটা তো ইজিয়েস্ট কোয়েশ্চেন, ইজিয়েস্ট। এই যে তোমাদের রিটেনে এটা আসলে আমার সবচেয়ে সহজ কোয়েশ্চেন লাগছে। ওজনীকরণ, ওজনীকরণ তাই না, ওই যে ইথিন এরকম CH2 ডাবল বন্ড CH2, এই যে এইভাবে লিখো, ওই যে তোমরা যেভাবে দেখে পরিচিত ওভাবে যদি যেভাবে ক্লাসে শিখাইছি তোমাদেরকে আমরা, এই যে ডাবল বন্ড দেই, বাকি যে হাতে এই চার হাতে যে কোনো কিছু থাকতে পারে, হাইড্রোজেন থাকতে পারে, যে কোনো কিছু, মিথাইল ইথাইল যে কোনো কিছু। সো কি হবে ওজনীকরণ করলে, ওজনীকরণ করলে এরকম ঘর বাড়ি বিক্রিয়া, তাই না, পড়ছো না, এই যে ঘর বাড়ি বিক্রিয়া। বাকি বললাম তো এই দুইটা CH2 যা ইচ্ছা তা থাকুক, মেইন কাজ তো এই যে ডাবল বন্ড ভেঙে যাবে, তাই না। সো দেখো ফাইনালি কি হবে, জিঙ্ক দিলে জিঙ্ক নিয়ে যাবে এটাকে, আর এই দুইটা আলাদা যৌগ হয়ে যাবে। এবং তুমি যদি একটু হিসাব নিকাশ করে দেখো, এখানে আসলে পাবা তুমি এই যে HCHO বা মিথানেল, মিথানেল। আমি তোমাকে একটা শর্টকাটই শিখাই, ক্লাসে যারা পাইছো তাদেরকে শিখাইছি শর্টকাটটা। এই যে দেখো CH2 CH2 আছে না, ডাবল বন্ড ভেঙে দাও, দুই হাতে দুইটা অক্সিজেন ধরে দাও, দেখো সাজায় লিখলে কি হয়, HCHO HCHO। বিশ্বাস হচ্ছে না এত সহজ, আরেকটা দেখাই, প্রোপিন নেই, CH3 CH ডাবল বন্ড CH2, কি করবা, ডাবল বন্ড ভেঙে দাও, এক একটা অক্সিজেন এক একটা অক্সিজেন, কি হলো দেখো, এটা হয়ে গেল ইথানেল, এটা হয়ে গেল মিথানেল। যে কোনো ওজনীকরণ আসলে এই কাজটা করলেই হয়, ডাবল বন্ড ভেঙে দুই হাতে দুইটা অক্সিজেন ধরাই দিলেই হয়, ঠিক আছে। এটা মানে আমি বলতাম এটা একটা কঠিন প্রশ্ন হয়েছে যদি অন্য কোনো অ্যালকিন দিত, সেখানে ইথিন দিয়ে দিছে, খুব ইজি ছিল এটা। আচ্ছা গেল এটা। আচ্ছা এবার বলছে ব্রাডির সাথে বিক্রিয়া করে হলুদ পদক্ষেপ দেয়, হ্যালোফর্ম বিক্রিয়া ও টলেন বিকারকের সাথে কাঙ্ক্ষিত বিক্রিয়া দেয় না, ক্লিমেনসন বিক্রিয়ায় এন হেক্সেন উৎপন্ন করে। আচ্ছা বহুত কাহিনী, তাহলে দেখি তো, তাহলে বুঝি জিনিসটা কি, এন হেক্সেন আসলে কি সেটা বুঝি নাকি দেখি। এন হেক্সেন কি আর কি, এটা ওই যে ওই কোয়েশ্চেনটার সাথে রিলেশন আছে, একটু আগে এরকম একটা সলভ করছি তাই না, কয়টা দিছি, চারটা, পাঁচটা, ছয়টা, এন হেক্সেন, তাই তো। এবার দেখো ব্রাডির বিকারকের সাথে হলুদ পদক্ষেপ, আবার ওই ক্যালকুলেশন, রিভার্স ক্যালকুলেশন, অ্যালডিহাইডও দেয় কিটোনও দেয়, রাইট। আচ্ছা হ্যালোফর্ম বিক্রিয়া আর টলেনের সাথে কাঙ্ক্ষিত বিক্রিয়া দেয় না, টলেনের সাথে কে দেয় না, হ্যাঁ টলেনের সাথে কে দেয় না, টলেনের সাথে দেয় না হচ্ছে কিটোন, তার মানে ডেফিনেটলি এটা একটা কিটোনই হবে, হ্যাঁ যেহেতু টলেনের সাথে দেয় না, আগের মতো আগের রিটেনটার মতো। আচ্ছা এরপর কি বলছে, হ্যালোফর্মও দেয় না, তার মানে এর মধ্যে কোনো ওই যে CH3 CO নাই, দুইটা জিনিস শিওর হয়ে গেলাম, ঠিক আছে। এভাবে আমরা ধাপে ধাপে বুঝবো। এবার দেখো
তুমি তো বুঝছোই যে এখানে আইডিয়াটা কিরকম হইতে পারে, তাই না? মানে জিনিসটা এরকম হইতে পারতো, নিশ্চয়ই কোনো একটা CH2 এখানে কি হয়েছে, ওই যে সি ডাবল বন্ড ও থেকে CH2 হয়েছে, করাইছি এটা শুরুতেই আজকে করাইছি, তাই না? দেখো, বুঝতেই পারতেছো এখানে CH3CO রাখা যাবে না। তার মানে ডেফিনেটলি তুমি ট্রাই করবা এমন একটা জায়গায় ডাবল বন্ডটাকে রাখার, মানে কার্বন ডাবল বন্ড অক্সিজেন এটাকে এমন একটা জায়গায় রাখার যেখানে কিনা কোনোভাবেই CH3CO নাই। কারণ কি, হ্যালো ফর্ম দেয় না, হ্যালো ফর্ম দেয় না, তাই না? সো তুমি চেষ্টা করবা কি এমন ভাবে রাখার যাতে CH3CO না থাকে। দেখো, তুমি যদি ভুল করে এটা লিখতা, আমি ভুলটাও দেখাই, তোমার কাছে একটা অপশন হইতে পারতো, এটা হচ্ছে হেক্স 2 1। হ্যাঁ, আগেরটা হ্যালো ফর্ম দিছে দেখে আমরা অ্যাসিডও রাখছি, আর এটা দেয় না বলছে। তাহলে দেখো, অবশ্যই এখানে না দিয়ে, আরে এখানে না দিয়ে কই দিব, দিব হচ্ছে এখানে। সো বেসিক্যালি এটা হবে হেক্স, হাইড্রোজেন বসাতে পারবা তোমরা আশা করি। এটা হবে আমাদের হেক্স 3 1। এই তো, আই গেস আইডিয়াটা খুবই ক্লিয়ার, বুঝতে পারছি সবাই, ঠিক আছে? আসো এবার তাহলে সামনের দিকে যাই। আচ্ছা, এখন হচ্ছে আমরা MCQ দেখব। রিটেন প্রবলেমগুলো মোটামুটি এই উইকেরগুলো যথেষ্ট সহজই ছিল, আমার পার্সোনাল মতামত। একটু পেঁচানো ছিল আর কি, কিন্তু যদি তুমি ক্লাস ভালো মতো ফলো করো, অ্যাটলিস্ট এটা বলতে পারি ক্লাসের আদলে কোয়েশ্চেন হয়েছে। হ্যাঁ, ক্লাসের সাথে অনেক যে, হ্যাঁ এখানে 5টা রিয়াকশন ছিল, এর মধ্যে 2-1টা একটু আনকমন থাকতে পারে, বাট কনসেপ্ট বুকে আছে। যদি তুমি ক্লাস ফলো করে থাকো আর কনসেপ্ট বুক ফলো করে থাকো, দুইটাই পড়ে থাকলে তোমার জন্য অনেক কিছু কমন পড়ার কথা। আসো MCQ দেখি। আচ্ছা, প্রথমটা দেখো, অর্গানিক হচ্ছে এরকম, কিছু রিয়াকশন তোমার মানে বুঝে পড়তে হয়, কিছু রিয়াকশন মুখস্থ করতে হয়। প্রথমটা মনে করো ওই ক্যাটাগরিতে, তুমি বই খুলে দেখবা যে অ্যালডিহাইডের সেকশনে কিছু বিক্রিয়া দেওয়া হয়েছে, যে কিভাবে আমাদের ফর্মালডিহাইড প্রস্তুত করতে হয়, তারপর CH3CHO অ্যাসিটালডিহাইড প্রস্তুত করতে হয়, এগুলো দেওয়া আছে। হ্যাঁ, সো এখানে বেসিক্যালি কি হয়, এই ক্যালসিয়াম মিথানেট যেটা, সেটা তৈরি করে ক্যালসিয়াম কার্বনেট। আর এখানে এই যে যত কার্বনের নাও ইথানয়েড মিশো না, পাওয়া যায় হচ্ছে ইথানেল। তো আমি সবাইকে বলবো যে কনসেপ্ট বুক থেকে এই জিনিসটা অবশ্যই দেখতে, এবং এই দুইটা তোমার পারা উচিত, পারলে ভালো, ঠিক আছে? এরপর দেখো, বেনজালডিহাইডের ক্যানিজারো বিক্রিয়ায় কোনটি উৎপন্ন হবে? বেনজালডিহাইড দেখতে কিরকম, এরকম। ক্যানিজারো বিক্রিয়া বলে দিছে কিন্তু। হ্যাঁ, সো বেনজালডিহাইডের ক্যানিজারো বিক্রিয়ায় অ্যালকোহলটা হবে হচ্ছে এইটা, CH2OH। তোমরা অনেকে কি করো, অনেকে করো কি, এই CHO বাদ দিয়ে OH দিয়ে দাও, ফেনল দিয়ে দাও, কিন্তু না ভাইয়া, এটা কিন্তু না, ফেনল কিন্তু না। ফেনলে কার্বন কয়টা? 6টা। বেনজালডিহাইডে কয়টা? 7টা। তাহলে অ্যালকোহলও কয়টা থাকবে? 7টা। এখানে যা CHO গ্রুপটা CH2OH হয়ে যাবে। ওকে, কুল। হ্যাঁ, এটা গেল অ্যালকোহলটা, এটা গেল অ্যালকোহলটা, ঠিক আছে? আচ্ছা, আমরা তো অলরেডি দেখছি একটা ক্যানিজারো, আরেকটা কি হবে? আরেকটা হবে ওই যে অ্যাসিড, এই যে CHO, ও প্রথমে হয়ে যাবে বেনজোইক অ্যাসিড, ঠিক আছে? এরপর হাইড্রোজেনের জায়গায় জাস্ট ক্ষার দিছো না, তাই এটা বসে যাবে সোডিয়াম। সো উত্তর হবে A আর B দুইটাই। আচ্ছা, অ্যাসিটোনের PCl5 এর সাথে বিক্রিয়া কোনটি? এটা হচ্ছে তোমার কার্বনিলের ক্লোরিনেশন। হ্যাঁ, মানে এটা যেটা হয় একটু বলি, এই যে কার্বনিল গ্রুপটা আছে না, আবারও বলতেছি ডাজেন্ট ম্যাটার এখানে কি আছে, তুমি যদি এভাবে PCl5 এর সাথে রিয়াকশন দাও, তখন কার্বনিলে এই দুইটা অক্সিজেনের জায়গায়, মানে একটা অক্সিজেনের দুই হাতের জায়গায় এখানে দুইটা ক্লোরিন বসে যায়, এবং দেখো বাকি দুই বক্সে কি থাকতেছে, ডাজেন্ট ম্যাটার, হইতে পারে এটা একটা অ্যালডিহাইড কিটোন, ইচ্ছা তোমার। এবং দেখো মিলে নাকি, অ্যাসিটোন মানে হচ্ছে এটা, এই দুইটাই হবে CH3, মানে প্রোপানন আর কি, ঠিক আছে? প্রোপাননের অক্সিজেনটা সরে দিয়ে দুইটা ক্লোরিন বসবে, আইডিয়াটা এটাই, আর কিচ্ছু না। সো মনে রাখবা যে আমি তোমাকে ট্রিক শিখাই দিচ্ছি, যাতে তুমি খালি এই রিয়াকশনটাই না, এটার মতো যে কোনোটা আসলে পারো। এই যে ধরো হইতে পারতো এখানে একটা H, এখানে CH3, ইথানল, একই কাহিনী হইতো, এখানে দুইটা ক্লোরিন বসতো একটা অক্সিজেনের জায়গায়। আচ্ছা, এটা হচ্ছে 4 নম্বর কোয়েশ্চেনটা। আমি বলবো এটা একটু কঠিন কোয়েশ্চেন বা একটু বিতর্কিত টাইপ কোয়েশ্চেন, কারণ এই যে নিজের কোন বিজারকটি ইথারকে পার অক্সাইডে মুক্ত করতে পারে, ঠিক আছে? এই বিক্রিয়াগুলো আসলে ভাই সব বইতে নাই। হ্যাঁ, এগুলা মানে বিভিন্ন রাইটারের বই থেকে কোয়েশ্চেনগুলো করা হয়, তো কিছু কিছু রাইটারের বইতে আছে। সো এই টাইপ রেয়ার কোয়েশ্চেনগুলা মানে আমি দেখাচ্ছি কোনটা পারা উচিত, কোনটা পারা উচিত না। 4 নম্বর প্রবলেমটা যেটা, এটা যদি তুমি নাও পারো, খুব একটা কিন্তু প্যারা নাই ভাইয়া, কারণ এটা ম্যাক্সিমাম পারবে না। আর যদি তোমার ওই রাইটারের বইটাই পড়া থাকে, তাহলে তো খুবই ভালো। হ্যাঁ, এটা এই মুহূর্তে আমার খেয়াল আসতেছে না কোন রাইটারের বইতে আছে, বাট একটা রাইটারের বইতে আছে যে কোন বিজারকটি ইথারকে পার অক্সাইডে মুক্ত করতে পারে, ঠিক আছে? মানে ইথার কিরকম, এটা না আর ও আর, সো পার অক্সাইড হচ্ছে এরকম, মাঝখানে দুইটা অক্সিজেন, এরকম এটা বানাইতে পারে আর কি।
সো এটা যেহেতু এত ইম্পর্টেন্ট না, আমি ডিটেল রিয়াকশনে যাচ্ছি না। বাট হ্যাঁ, সত্যি কথা, এটা 4 নাম্বারটা পারা না পারা ইম্পর্টেন্ট কিছু না, বাট বাকিগুলো রিলেটেবল, বাকিগুলো পারা উচিত, বাকিগুলো ক্লাসে পড়ানো হয়েছে এবং পরীক্ষায় আসে। 4 নাম্বারটা ওই যে কিছু কঠিন কোয়েশ্চেন বা কিছু রেয়ার কোয়েশ্চেন যে আসে, ওইগুলোর মধ্যে একটা ধরতে পারো। আচ্ছা, পরের পেজে কি বলছে দেখি এখানে। ও আচ্ছা, এটা কিন্তু সহজ, দেখো প্লাস মাইনাস ভাঙতে পারলেই হয়। হ্যাঁ, একটা দিয়েই দিছে RCl হবে। দেখো এই যে এখান থেকে যদি বলি আর, আর এখান থেকে যদি বলি Cl, বাকিটা কি থাকে তুমিই দেখো। তুমি দেখো না বাকিটা কি থাকে, এই যে CH3 CO, এই পার্টটা, আর এই যে OR। দেখো এটা কিন্তু সহজ ছিল, এটা আমি বলবো না কঠিন ছিল, এটা বেশ সহজ ছিল। এটা বেশি কিছু, যদি ডান পাশে একদম কোয়েশ্চেন মার্ক দেওয়া থাকতো তাহলে একটু কঠিন হইতে পারতো যে চিন্তা করা, আচ্ছা কি না কি হবে। ডান পাশে একটা দেওয়াই আছে, হ্যাঁ প্লাস মাইনাস ভাঙছে, এই যে এটা প্লাস, এটা মাইনাস, তারপর এটা প্লাস, এটা মাইনাস, এই এক প্লাসের সাথে আরেক মাইনাস হয়েছে, আর কিছু না। আচ্ছা এইটা দেখো, এখানে কিন্তু নিরোধন হয় নাই। হ্যাঁ, মানে এখানে কি হয়েছে, তোমাদেরকে একটা জিনিস শিখাই দিই, শোনো। এই যে এখানে কি বেশি দেখতেছো, অ্যালকোহল বেশি 2 অণু। এটা শর্টকাট হিসেবে মনে রাখতে পারো, অ্যালকোহল যদি বেশি নাও তাহলে কি পাবা, তাহলে পাবো হচ্ছে যে এখানে যেরকম ইথার পাওয়া গেছে সেটা। ঠিক আছে, এই যে দেখো ইথ নিছো না, তাই ডাই ইথাইল পাইছো। এটা তোমরা ওই রিয়াকশন পারো জানি, কিন্তু এই যে কনফিউশন হয় অপশন এ হবে নাকি বি হবে তার মধ্যে, তাই না? এখন দেখো, যদি অ্যালকোহল বেশি না নিয়ে এই দুইটা যদি অ্যাসিডের সামনে থাকতো, অর্থাৎ যদি অ্যাসিড বেশি হইতো, তখন তুমি লিখতে হচ্ছে অ্যালকিন। এই শর্টকাটটা মনে রাখবা, এমসিকিউতে অনেক কাজে লাগবে এটা। অ্যালকোহল বেশি হলে ইথার, আর অ্যাসিড বেশি হলে H2SO4 বেশি হলে সেটা হবে অ্যালকিন। এটা হচ্ছে আইডিয়াটা, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখো বেনজালডিহাইড। দেখো এটাও কিন্তু একটা মোটামুটি পারার মতো রিয়াকশন, ইউভি রে দিয়ে। হ্যাঁ, দেখো অ্যারোমেটিক যেগুলা, এটা হচ্ছে এরকম, রাইট? এই যে এখানে মনে করো এই হাতে কার্বন ডাবল অক্সিজেন আছে, আর এই হাতে আছে এইচ, এটা হচ্ছে বেনজালডিহাইড। এখন এখানে এইচটা মুছে গেছে, এইচটা প্রতিস্থাপন হয়েছে, ওকে, এবং এই জায়গায় চলে আসছে হচ্ছে সিএল। সো এই যে এটা কিন্তু একটা আলাদা রিয়াকশন, একটু বুঝতে হবে ভাইয়া, যে একটু আগে যেটা দেখাইছি, হ্যাঁ PCl5 এর সাথে বিক্রিয়া, এগুলা কিন্তু এক টাইপের রিয়াকশন, এগুলা কক্ষ তাপমাত্রায় হয় মোটামুটি, ঠিক আছে? বাট এইটা হচ্ছে ইউভি রে দিয়ে যখন হয়, তখন সে কিন্তু ওই যে অক্সিজেনকে প্রতিস্থাপন করে না, তখন সে হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে। রিলেট করবা কিসের সাথে বলি, ওই যে CH4Cl2, ঠিক আছে? তখন সে তৈরি করে হচ্ছে CH3Cl, এভাবে বাকিগুলো তোমরা জানো। সো এখানে হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে, এটা মনে রাখবা, ইউভি রে দিলে হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে। আর যদি PCl5 দেই, হ্যাঁ, একটা হচ্ছে ক্লোরিনেশন, ডিরেক্ট ক্লোরিনেশন। সো এটাতে তোমার হাইড্রোজেনের জায়গায় ক্লোরিন বসছে, আর এটা কিন্তু ক্লোরিনেশন ছিল না, এটা PCl5 এর সাথে বিক্রিয়া। সো দুইটার পার্থক্যটা বুঝতে হবে, ওকে? আচ্ছা গেল। তারপর হচ্ছে অ্যালডল ঘনীভবন দেয় কোনটা, ওই যে দেখো শর্ত কি, শর্ত হচ্ছে আলফা হাইড্রোজেন থাকা মাস্ট। আমি জানি এটা একটু কনফিউজিং কোয়েশ্চেন, বাট তোমাকে আমি বুঝাই দিই। যে দেখো, এটাতে তো কোনো আলফা হাইড্রোজেন মিথানেলে নাই, জানো তোমরা, এটা গেল, এটা ক্লাসেও পড়ানো হয়েছে, একটু আগেও দেখাইলাম। এখানে দেখো CHO গ্রুপের সাথে যে কার্বন আছে 3 হাতেই ক্লোরিন, নো হাইড্রোজেন, রাইট? সো এটাও বাদ। এটা দেখো, এটার আর কি পার্থক্য বলো, এটার হচ্ছে যে কার্বনের সাথে 3টা ক্লোরিনের জায়গায় 3টা মিথাইল, নো হাইড্রোজেন। সো এটাও বাদ। আর এটা তো ন্যাচারালি দেয় হচ্ছে ক্যানিজারো। সো এটা নিয়ে আর বেশি কিছু বলতেছি না, কিন্তু এইটা তোমাদের মনে হইতে পারে, আচ্ছা আমি তো অ্যালডোল পড়ছি অ্যালডিহাইডের জন্য, তাই না? কিন্তু একটু বুঝতে হবে ভাইয়া, যে এইটাতে কিন্তু যদি লিখি আমি, এই দেখো কার্বন, হাইড্রোজেন, হাইড্রোজেন, Cl, এটা যদি বলি আমাদের কার্যকরীমূলক, তাহলে এই যে পাশের কার্বনে কিন্তু 3টা হাইড্রোজেন আছে। সো এটা কিন্তু আলফা হাইড্রোজেন আছে। এখন তোমার মনে হতে পারে, আরে বাবা আর এক্স সে আবার কিভাবে মানে অ্যালডোল ক্যানিজার ওইগুলা দিবে, তাই না? একটু চিন্তা করো, আর এক্স কে কি বানানো যায়, আর ওইচ বানানো যায়, আর ওইচ কে কি বানানো যায়, বানানো যায় হচ্ছে অ্যালডিহাইড। সো ওইভাবে এটা দিতে পারবে। কোয়েশ্চেনটা ট্রিকি ছিল, আমি এগ্রি করতেছি, নো ডাউট কোয়েশ্চেনটা অবশ্যই ট্রিকি ছিল। সো যারা একটু বুঝে গেছো প্রথম তিনটায় আলফা হাইড্রোজেন নাই, তারা ডেফিনেটলি ডি আনসার দাগানোর কথা, ঠিক আছে? বাট হ্যাঁ, আমি হলে ওইভাবে চিন্তা করতাম যে আমি তো জীবনে দেখিনি যে আর এক্স দেয় নাকি দেয় না, বাট এটা ওইভাবে আমাদের একটু অ্যাডভান্স চিন্তা করা লাগছে। বাট ওই যে বললাম না কোনটা সঠিক উত্তর, এটা থেকে যদি তুমি এভাবে আগাও যে কোনটা ভুল উত্তর, তাহলে কিন্তু সহজ হয়। যেমন এই তিনটা ছিল আমাদের ভুল উত্তর, রাইট? আচ্ছা, তো চলো সামনের দিকে যাই। এই যে কোনটি সিনামালডিহাইড, এগুলো আসলে ভাইয়া মুখস্থ টাইপ ইয়ে, এটা যদি মানে আমি যদি এখন এটা
একবার প্র্যাকটিস না করি, হ্যাঁ আমার হয়তো হ্যাঁ অনেকদিন পড়াইছি তাই মনে থাকবে, কিন্তু এগুলো যদি তুমি প্র্যাকটিস না করো তাহলে মনে থাকবে না। আরো ভালো হয় যে এখানে প্রোটিনালডিহাইড আছে, তারপর সিনামালডিহাইড আছে, এই যে এক একটা আছে না, তুমি ভালো হয় সবকিছু যদি একবার গুগল করে, বইতে না পাও কনসেপ্ট বুকে যদিও আছে, কনসেপ্ট বুকে পাবা বেশ কয়েকটা এদের মধ্যে, ঠিক আছে? তাও যদি না পাও তাহলে হচ্ছে যে গুগল করে এগুলোর নাম জেনে রাখা উচিত। এগুলো হচ্ছে ওইসব রেয়ার যৌগ যেগুলা যে কোনো সময় পরীক্ষায় আসতে পারে। ওই যে যে মুখস্থ করছে, এটা অবভিয়াসলি মুখস্থ ছাড়া আর কিছুই না। তোমার যদি মুখস্থ থাকে তাইলে পারবা, নাহলে পারবা না, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, ঠিক আছে? আচ্ছা, পরেরটা আসি। পরেরটা হচ্ছে আমাদের ওই যে হ্যালো ফর্ম রিঅ্যাকশন আর কি। দেখো ডেফিনেটলি বি তো পাওয়াই যাবে, এই যে CH3 হ্যালো ফর্ম তো পাওয়াই যাবে, নো ডাউট। হ্যাঁ, আর আরেকটা দেখো সি যে পাওয়া যাইতেছে, তোমরা রিঅ্যাকশনটা কি দিয়ে শিখছো আমি বলি। তোমরা শিখছো সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইড। তাহলে ভাইয়া বলো, তখন দেখছো না এই যৌগটা পাওয়া যায়, এই যে COO, সোডিয়াম বেনজয়েড পাওয়া যায়। তো এখানে ক্যালসিয়াম নিছো, ক্যালসিয়ামের তো যোজনী 2, তাই এখানে ক্যালসিয়াম বেনজয়েড পাওয়া গেছে, এতটুকুই। সো আনসার হবে BC, দুইটাই। আচ্ছা, পরেরটা আবারও দেখো, এই যে HV বা ইউভি রে দিলে কি হয়, H নিউ আর কি, হ্যাঁ আলো আলো লাইট বুঝায়, এটা লাইট, ইউভি রে বুঝায়। আচ্ছা, এটা দিলে কি হয়, ওই যে হাইড্রোজেন প্রতিস্থাপন, 3টা হাইড্রোজেনের জায়গায় কি বসছে, 3টা ক্লোরিন বসছে, এই আর কি। আচ্ছা, এই যে লাস্টেরটা আবারও, এই যে বলছে না কিছু রিয়াকশন পারতে হয় আর কিছু রিয়াকশন মুখস্থ রাখতে হয়। সত্যি কথাই বলতেছি যে এটা যদি আমাকে বলতো তাহলে আমি পারতাম না। হ্যাঁ, আমি জানি যে একটু ট্রাই করতাম যে নিকেল হবে না জানি, কপার হবে না জানি, আবার ওই যে হাইড্রোজেনেশন দেখে অনেকে নিকেল মনে হইতে পারে, ঠিক আছে, কিন্তু এই ক্ষেত্রে হয় না। বাট হ্যাঁ, সত্যি কথা এটাই, এটাও কিন্তু কনসেপ্ট বুকে আছে। তো আমি জাস্ট এটাই বলতেছি যে তোমাদের কোয়েশ্চেন নিয়ে তো অনেক কমপ্লেন থাকে, 100% না পারার মতো হইলেও তোমার 90% জিনিস আইদার ক্লাসে দেখানো হয় বা হচ্ছে যে সেটা কনসেপ্ট বুকে আসেই। সো তুমি ফুল প্রিপারেশন নিচ্ছ নাকি সেটার উপর তোমার ডিপেন্ড করে, এটাই আর কি। হ্যাঁ, যার যার প্রিপারেশন যেরকম, কতটুকু তুমি বেশি বা কম পড়ছো সেটার উপর। তো এই তো, এটাই ছিল আমাদের কেমিস্ট্রি পার্টটা। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ইনশাল্লাহ তোমাদের সাথে আমাদের রেগুলার ক্লাসে তো দেখা হবেই। আসসালামু আলাইকুম সবাইকে। ভাইয়া আমি তাহলে স্টপ শেয়ার দিলাম। আমি রাত বাড়লাম। আসসালামু আলাইকুম হিমেল ভাইয়া। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। ওহিদ ভাই, শুরু করবো? শুরু করে। ঠিক আছে, থ্যাংক ইউ। 10 নাকি 13 ভাই? ভাইয়া 13। 13, ঠিক আছে। ওকে, আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আজকের ক্লাসে ভার্সিটি অ্যান্ড ইংলিশ এমসিকিউ কোয়েশ্চেন এন্ড সলিউশন পার্ট 2 এর মধ্যে। ফার্স্ট দেখি প্রথম কোয়েশ্চেন, অন স্ক্রিনে দেখতেই পাচ্ছ। প্রথম কোয়েশ্চেন দেখো, সে নেভার ফোনস মি। এখানে দেখো, এখানে কি দেওয়া আছে, একটা বাক্য কিন্তু শেষ হয়ে গেছে এখানে, রাইট? তাহলে আই অলওয়েজ হ্যাভ টু। এখন দেখো সবগুলোই, সব শব্দগুলোই কিন্তু আছে, কিন্তু ব্যাপার হচ্ছে অলওয়েজ এখানে পজিশনটা ম্যাটার করছে। তো আই অলওয়েজ, আমি সবসময়ই, আই অলওয়েজ হ্যাভ টু ফোন ইউ, আমার সবসময়, প্রায় সবসময় সর্বদা তাকে ফোন করা লাগে। তাহলে অলওয়েজটা কোনখানে দিলে সেটা সুইচ করছে একদম পুরো পারফেক্টলি ওয়ার্কআউট করছে, সেটা হচ্ছে এইখানে। আই হ্যাভ আবার টু ফোন, মাঝখানে অলওয়েজ নাই, ওয়ার্কআউট করছে না। অলওয়েজ আই তো অর্থটাই চেঞ্জ করে দিল। অলওয়েজ তুমি আইকে, পুরো বাক্যটাকে মডিফাই করতেছো না। আবার এখানে অলওয়েজ সিম, সবসময় তাকে না। তাহলে আমি কি করবো, তাহলে সে নেভার ফোনস মি, সে কখনো তাকে ফোন দেয় না। আই অলওয়েজ হ্যাভ টু ফোন হিম, সবসময় আমাকেই তাকে ফোন দিতে হয়। তাহলে অ্যান্সার গোস ফর কোনটা, অর্থগত দিক দিয়ে সেটা হচ্ছে অ্যান্সার নাম্বার 1A। তারপর চলে আসি নাম্বার 2 তে। মাই ইয়ঙ্গার ব্রাদার লার্নড ইন ক্লাস ইয়েস্টারডে দ্যাট দ্য আর্থ revolves around the sun. পৃথিবীতে সূর্য চারদিকে ঘুরে, এটা তো কথা established, ট্রু, রাইট? পাস্ট টেন্সে কেন, এটা পাস্ট টেন্সে কেন, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াসে কেন, আবার পাস্ট কন্টিনিউয়াসে এটা কেন, এটা প্রেজেন্ট ইনফিনিটি হবে, তাহলে সেটা হচ্ছে এ নাম্বার। My younger brother learned in class yesterday that the earth revolves around the sun. Next, number 3 তে Ahmed's yearly income since he changed professions. দেখো স্ট্রাকচারটা ভালো করে খেয়াল করে দেখো, সিন্স থেকে এটুকু তুমি বাদ দিয়ে দাও প্রফেশনস, মানে পুরো বাক্যটা আসলে কিরকম, Ahmed's yearly income has, তাহলে yearly income has nearly tripled, মানে প্রায় 3 গুণ হয়েছে।
যখন সে তার প্রফেশন চেঞ্জ করলো, যখন তার জবটা বা চাকরিটা চেঞ্জ করলো, তখন থেকে কি হলো, তার ইনকামটা, তার বাৎসরিক ইনকামটা 3 গুণ হয়ে গেছে অর্থ। তারপর চলে আসি নাম্বার 4 দ্য গ্রোয়িং নাম্বার। দেখো দা নাম্বার আছে, এ নাম্বার থাকলে কি হয়, প্লুরাল ভার্ব টেক আপ করতো, রাইট? দা নাম্বার অফ কারণে এখানে সিঙ্গুলার ভার্ব টেক আপ করবে। তাহলে এখানে ইজ ড্যামেজিং, এটা আর হবে না, হ্যাভ বিন হবে না, ড্যামেজেস না। দ্য গ্রোয়িং নাম্বার অফ ভিজিটার্স ইজ ড্যামেজিং, স্টিল এখনো করছে, তাহলে এখানে কন্টিনিউয়াস হচ্ছে। আদারওয়াইজ কিন্তু আমি এ অ্যান্সার করতাম, কারণ এখনো করতেছে। দ্য গ্রোয়িং নাম্বার অফ ভিজিটার্স স্টিল ইজ ড্যামেজিং দ্য ফুটপ্যাথস, এখনো করতেছে। দ্যাটস ইট, কন্টিনিউয়াস। নাম্বার 4 সি হচ্ছে অ্যান্সার। তারপর আসি নাম্বার 5। নাম্বার 5 কিছু স্পেলিং টাইপের প্রবলেম। স্যাংটিমনিয়াস, স্যাংটিমনিয়াস মানে বক ধার্মিক বলি না আমরা। বক ধার্মিক আই মিন মানে কি, যে খুব সই লোক দেখানো, আসলে সে ধার্মিক না। লাইক স্যাংটিমনিয়াস, স্যাংটিমনিয়াস, হ্যাঁ এটাই অ্যান্সার। পড়বা একবার লিখবা, তাহলে বানান, এই বানানটা ইম্পর্টেন্ট, কিন্তু পরীক্ষায় আসে, বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার মধ্যে আসে। তারপর বলছে আইডেন্টিফাই দ্য ইনকারেক্টলি স্পেল, ভুল কোনটা ইনকারেক্টলি, সেটা এক্সটেনশন, এখানে টি হবে না, এখানে SION। তো রিমিনিসেট ঠিক আছে, বেলিকোসিটি এটাও ঠিক আছে, কনসেশন এটাও ঠিক আছে, তিনটাই ঠিক আছে। এখানে এক্সটেনশন বানানটাই ভুল আছে। নাম্বার 7 এর দিকে চুজ দ্য কারেক্ট স্পেলিং, এখানে কারেক্ট চাইছে, তো সেটা হচ্ছে এন্টারপ্রেনিউর। উচ্চারণটা কিন্তু ইম্পর্টেন্ট, এন্টারপ্রেনিউর, অনেক বলে এন্ট্রিপ্রেনিউর, না মোটেও না, ইট শুড বি এন্টারপ্রেনিউর। তাহলে অ্যান্সার গোস করে কোনটা, বি নাম্বার, এন্টারপ্রেনিউর, উদ্যোক্তা বলি, ব্যবসা উদ্যোক্তা আমরা বলতে পারি, এন্টারপ্রেনিউর। নাম্বার 7। নাম্বার 8 এ দেখি কারেক্ট স্পেলিং চাইছে এখানে, হ্যাঁ এটাই হচ্ছে বি নাম্বারটা হচ্ছে জিওন, এটাই হচ্ছে মানে কিপন, ইউটা উচ্চারণ করবো না, জিওন, সিইউআর আমি গিউন, জিওন, তাহলে এটাই হচ্ছে অ্যান্সার নাম্বার 8। এটা অ্যান্সার বি, এটা মানে কিপন, জিওন। তারপর চলে আসো নাম্বার 9। নাম্বার 9 জাস্ট নাও যেহেতু আছে, জাস্ট যেহেতু আছে, তার মানে কি লাগবে, প্রেজেন্ট পারফেক্ট। ইজ হ্যাভিং না, হ্যাজ হ্যাড, ওয়াজ হ্যাভিং না, হ্যাড না, তাহলে প্রেজেন্ট পারফেক্ট মতো কোথায় আছে, হচ্ছে হ্যাজ হ্যাড এর মধ্যে আছে। জাস্ট নাও শি হ্যাজ হ্যাড her dinner, but she says she will see you when she has finished. She has finished. Okay. The question number 10. Diana Sands has not ever lived alone before. She কখনো একা একা কখনোই বাস করতো না, কখনো একা একা বাস করতো না। Diana Sands has not ever lived, okay, ever হবে এখানে, lived, has not lived in loneliness in times, এটা বাহু, ইন টাইমস এখানে ঝামেলা করছে শব্দ চয়নের মধ্যে, আই মিন ডিকশনারির মধ্যে ঝামেলা আছে। নেভার বিফোর লিভ সোল, নো, সোলের ব্যবহারটা এখানে ঝামেলা আছে। তারপর বিফোর লিভ না, এটা একদম কি করেছে, এটা কমপ্লেক্স করে ফেলছে এখানে, তাহলে এটাও ওয়ার্কআউট করছে না, একদম টার্সলি, একদম কম্প্যাক্টলি টু দ্য পয়েন্টে এখন সি নাম্বারটাই আছে। ডায়ানা স্যান্ডস হ্যাজ নট এভার লিভড অ্যালোন বিফোর, আগে কখনো একা একা থাকতো না, বাস করতো না। নাম্বার 11 as they waited no argued against war, as they waited, যেহেতু তারা অপেক্ষা করছিল, নো আর এগেইনস্ট ওয়ার, যুদ্ধের এগেইনস্টে সে কি করেছিল, তর্ক করেছিল। while his sister was discussing the effects of pollution, যখন তার বোন, কার বোন, নোর বোন, কি করছিল, পরিবেশের প্রভাব নিয়ে আলোচনা করতেছিল। অন্যগুলো কেন হয় না, তো যেহেতু পাস্ট টেন্সে আছে, তাহলে আবার as they waited no word against what, while থাকলে কি হয়, কন্টিনিউয়াসে হয়। এখানে কন্টিনিউয়াস নাই, এখানে কন্টিনিউয়াস নাই, এখানে কন্টিনিউয়াস নাই, এটা ওয়ার্ড, এটা স্ট্রাকচার কতই ভুল আছে, তাহলে এখানে কন্টিনিউয়াস সেটা কোথায় আছে, সি নাম্বার। তো পাস্ট কন্টিনিউয়াস কেন হলো, কারণ অ্যাকচুয়াল বাক্যটা পাস্টে দেওয়া আছে, এখানে পাস্ট কন্টিনিউয়াস, সিকোয়েন্স অফ টেন্স। নাম্বার 11। নেক্সট দেখি নাম্বার 12। they had looked, কেন had looked, কেন cautiously before, দেখো বিফোর আফটার, ইউ নো দ্যাট পাস্ট পারফেক্ট, তাহলে বিফোরে কি হবে, বিফোরে হবে পাস্ট পারফেক্ট, আর বিফোরের আফটারে কি হবে, পাস্ট ইনডিফিনিট। তাহলে দেখো একমাত্র সেটা এখানে ওয়ার্কআউট করছে। তাহলে দে হ্যাড লুকড কশাসলি বিফোর দে ক্রস, তাহলে দে ক্রসটা এখানে কি পাস্ট ইনডিফিনিটে আছে, তাহলে এখানে বিফোরের আগে কি হবে, পাস্ট পারফেক্ট হবে। দেখো হ্যাড লুকড, দিস ইজ পাস্ট পারফেক্ট। তাহলে নাম্বার 12 অ্যান্সার গোস ফর কোনটা, বি নাম্বার। অন্যগুলো একটা ওয়ার্কআউট করছে না। লুকস কেনই হবে, কারণ এখানে অ্যাকচুয়াল প্রশ্নের মধ্যে তো পাস্ট ইনডিফিনিটি আছে, এখানে আবার পাস্ট ইনডিফিনিট কেন দিবা, এখানে আবার পেসিভে কেন করবা, বাহুবা আননেসেসারি। নাম্বার 12। তারপর দেখি আমরা নাম্বার 13। দিস দ্য কারেক্ট স্পেলিং, সাইকেডেলিক, সাইকোলজি পড়ছো না, PSY, SY কেনা, PSY এটা ঠিক ছিল, কিন্তু CHE লাগবে, এখানে কে ভুল আছে, সাইকেডেলিক ডবল এল হবে না, একটা এল হবে, সাইকেডেলিক এটাই হবে। নাম্বার 14, এটাকে হচ্ছে আইডেন্টিফাই দ্য ইনকারেক্ট স্পেলিং, আমি কোনটা, পার্সিভারেন্স অধ্যাবসায় ঠিক আছে, কনভালেসেন্স এটাও ঠিক আছে, মেইনটেনেন্স
এটাও ঠিকঠাকই আছে। কনসাইনশাস এটা ভুল আছে, CONSCITEN SCITEN কনসাইনশাস এটা ভুল আছে, এ নাম্বারটাই ভুল আছে। কনসাইনশাস SCITEN TIOUS এই বানানটা ভুল আছে, আর বাকি সবগুলো ঠিক আছে। পারসিভারেন্স, কনভালেসেন্স, মেইনটেনেন্স সবগুলো ঠিকঠাকই আছে। 15 বলেছে নিচে কোনটা কারেক্ট স্পেলিং? কোয়েশ্চেনিয়ার। কোয়েশ্চেনিয়ার মানে সেট অফ কোয়েশ্চেন্স। তুমি সহজে মনে রাখতে পারবে কোয়েশ্চেন নাই রে, এভাবে মনে রাখতে পারো কোয়েশ্চেন নাই রে, সেটা কোয়েশ্চেনিয়ার। ভালো বানান কিন্তু এটা পরীক্ষা আসার মতো। কোয়েশ্চেনিয়ার মানে সেট অফ কোয়েশ্চেন্স। শেষ শব্দ সেটা হচ্ছে কারেক্ট স্পেলিং করছো ইফ্লোরেসেন্স। ইফ্লোরেসেন্স এটাই ঠিকঠাকই আছে। সেটা কোনটা? সেটা হচ্ছে এ নাম্বার, ইফ্লোরেসেন্স এটাই ঠিকঠাকই আছে। নাম্বার 16, নাম্বার 16 এর এ। তো এই হচ্ছে আজকে ইংলিশ পাঠ্যক্রম। দ্যাটস অল, থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম। আসসালাম, থ্যাংক ইউ ভাইয়া। হ্যাঁ স্টুডেন্ট ভাইয়া, তোমরা যারা আসো তোমাদের উদ্দেশ্যে একটু বলি, তোমাদের আজকে হলো স্লাইড ত্রুটিজনিত কারণে বায়োলজি অংশটুকু আসলে দেখানো যাচ্ছে না বা দেখাতে পারতেছি না। তো নেক্সট উইকে তোমাদের বায়োলজি অংশটুকু আমরা ওই উইকের সাথে সমন্বয় করে দেখাই দিব ইনশাল্লাহ। হ্যাঁ, তো আশা করি সবাই বিষয়টা বুঝতে পারছো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে ইনশাল্লাহ নেক্সট উইকে। সবাইকে গুড নাইট, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।